Booth FM. The night comes alive with Gramophone. শুনছেন সবসময় রেডিও ফুর্তি এডিট এফএম। আমি রাসেল আছির সাথে আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে। এখন চলে যাব আমাদের ঘটনায় এবং শুরুতেই একটি ইমেল দিয়ে শুরু করতে চাই, ঠিক যেভাবে প্রতিদিন আমরা শুরু করি। পড়ছি যিনি ঘটনা পাঠিয়েছেন তার মতো করেই। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমার নাম মোহাম্মদ শাফিন শাহরিয়ার, আমি খুলনাতে থাকি। আমার পক্ষে স্টুডিওতে যাওয়া সম্ভব নয়, তাই লিখে পাঠালাম, ভালো লাগলে পড়ে শোনাবেন। অনেক বড় একটা মাঠ, মাঠের এক কর্নারে চমৎকার একটা কৃষ্ণচূড়া গাছ, সবুজ পাতার ফাঁকে ফাঁকে থোকা থোকা লাল রঙের কৃষ্ণচূড়া ফুল ফুটে আছে। আকাশ খানিকটা মেঘলা, তবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। শীতল হাওয়া বইছে। মধ্য বিকেল, আর কিছুক্ষণের মধ্যেই আরবি হিসাব অনুযায়ী আজকের দিনের সমাপ্তি ঘটবে এবং আগমন ঘটবে নতুন একটা দিনের। আমরা বাঙালিরা অবশ্য আরবি হিসাব অনুযায়ী দিন গণনা করি না, তবে মাওলানা শফিকুর রহমান, এটা তার আসল নাম না, ছদ্মনাম, তিনি আরবি অনুযায়ী দিন গণনা করতে পছন্দ করেন এবং তিনি নিয়মিত আরবি মাসের হিসাব রাখেন। যাই হোক, সব মিলিয়ে চমৎকার একটা পরিবেশ বিরাজ করছে চারপাশে। কৃষ্ণচূড়া গাছটার নিচে একা একা দাঁড়িয়ে আছেন মাওলানা মুশফিকুর রহমান। এই সময়টাতে তিনি কারো সঙ্গ পছন্দ করেন না। একাকিত্ব যে খুব উপভোগ করেন তাও না, তবে একাকিত্বে বিরক্ত হন না। কিন্তু এ সময় তার আশেপাশে কেউ থাকলে তিনি খুবই বিরক্ত হন। প্রতিটি মানুষেরই দিনের অন্তত কিছুটা সময় একাকী কাটানো উচিত, নিজেকে সময় দেওয়া উচিত, নিজেকে নিয়ে ভাবা উচিত। অনেকে এই কাজটার প্রয়োজনীয়তা বোঝে না, তবে মাওলানা সাহেব এটা বোঝেন। এই জন্যই তিনি কিছুটা সময় একা একা নিজের সাথে কাটান। এ সময় তিনি নানা বিষয় নিয়ে ভাবেন। আজ তিনি ভাবছেন গতকাল রাতে দেখা স্বপ্নটা নিয়ে। স্বপ্নটা এমন, তিনি ফিরে গেছেন তার শৈশবে। তার মা তাকে বলছে, মুশফিক, গোসল করে আয়। তিনি তার মায়ের নির্দেশ মতো পুকুরে গেলেন গোসল করতে। তিনি যখন ডুব দিলেন তখন তার মনে হতে লাগলো কে যেন তার মাথা পানির মধ্যে চেপে ধরে রেখেছে। তিনি অনেক কষ্ট করেও মাথা পানির উপরে তুলতে পারছেন না, তার দম প্রায় বন্ধ হয়ে আসছে। এমন সময় হঠাৎ তিনি চাপ কম অনুভব করলেন এবং মাথা পানির উপরে তুলতে সমর্থ হলেন। কিন্তু তিনি পানির ওপরে মাথা তোলার পরে কাউকে দেখতে পেলেন না। পুকুরে কেবল তিনি একাই গোসল করছেন, আর কেউ নেই। তাহলে কে তার মাথা পানির নিচেতে চেপে ধরে রেখেছিল? এটা ভাবতে ভাবতে তিনি আবার পানিতে ডুব দিলেন এবং আবার কে যেন তার মাথাটা পানির নিচে চেপে ধরে রাখলো। প্রায় বন্ধ হয়ে যাওয়ার মতো সময় তিনি পানির ওপরে মাথা তুলতে সক্ষম হন এবং এবারও তিনি মাথা পানির ওপরে তুলে দেখেন কেউ নেই তার আশেপাশে। তিনি বুঝতে পারলেন না কেন এমনটা হচ্ছে। তিনি আবার ডুব দিলেন এবং তার মাথা আবারও কে যেন চেপে ধরে রেখেছে বলে তার মনে হলো এবং তার দম বন্ধ হয়ে আসছিল। আর ঠিক তখনই তার ঘুম ভেঙে গেল এবং তিনি হাঁপাতে হাঁপাতে ঘুম থেকে জেগে উঠলেন। তবে আশ্চর্যের বিষয় হলো, তিনি ঘুম থেকে জেগে উঠে দেখতে পেলেন তার সমস্ত শরীর ভেজা, ঘামে ভেজা নয়, পানিতে ভেজা। এবং পরপর 3 দিন তিনি একই স্বপ্ন দেখলেন এবং প্রতিবারই তিনি ঘুম থেকে জেগে উঠে দেখেন তার সমস্ত শরীর পানিতে ভিজে আছে। তিনি কারো কাছে তার এই অদ্ভুত স্বপ্নের কথা বললেন না, কারণ তিনি মাওলানা মানুষ এবং তিনি নিজেই ঝাড়ফুঁক করেন, এমনকি জিনের আসরও তিনি দূর করে থাকেন। সেই তিনি যদি এমন সমস্যায় জর্জরিত হন, তাহলে তার কাছে কোনো লোক ছুটে আসবে কোন ভরসায়? তিনি প্রতিদিন রাতে দোয়া দুরূদ পড়েই ঘুমোতে যান।
তাহলে তিনি কেন এমন দুঃস্বপ্ন দেখছেন তা তিনি বুঝতে পারলেন না। তিনি ভাবলেন তার চেয়েও কোনো বড় আলেমের সাথে এ বিষয় নিয়ে কথা বলা উচিত। কৃষ্ণচূড়া গাছের নিচে দাঁড়িয়ে তিনি এসব কথাই ভাবছিলেন। এমন সময় আজান কানে আসায় তার ভাবনায় সমাপ্তি ঘটল। তিনি রওনা হলেন মসজিদের দিকে। বলে রাখি, তিনি স্থানীয় মসজিদের ইমাম সাহেব। তিনি মসজিদে গেলেন এবং যথারীতি মাগরিবের নামাজ পড়ালেন এবং এরপর এশার নামাজ পড়ালেন। এরপর তিনি দিনের সকল কর্মকাণ্ড শেষ করে অবশেষে রাতে ঘুমোতে গেলেন। মূল ঘটনার শুরু এখান থেকেই। তিনি বিছানায় শুয়ে আছেন, কিন্তু তার ঘুম আসছে না। কেবলই তার মাথার মধ্যে গত 3 রাতের স্বপ্নের বিষয়গুলো ঘুরপাক খাচ্ছে। তিনি প্রাণপণে চেষ্টা করছেন স্বপ্নের বিষয়ে না ভাবতে, কিন্তু পারছেন না। তিনি যতই এই ভাবনা তার মাথা থেকে তাড়ানোর চেষ্টা করছেন, ততই যেন তার মাথার মধ্যে চিন্তাগুলো আরো জট পাকে যাচ্ছে। এমন সময় তিনি হঠাৎ লক্ষ্য করলেন তার পিঠে আস্তে আস্তে পানিতে ভিজে যাচ্ছে। তিনি যখন পাশ ফিরে তাকালেন, তখন দেখলেন পানিতে তার রুম ভরে গেছে, তার ঘর ভরা পানি, এবং পানির উচ্চতা আস্তে আস্তে বাড়ছে। তিনি উঠে বসলেন এবং ভাবতে লাগলেন তিনি যা দেখছেন তা সত্যি কিনা, কিংবা তিনি স্বপ্ন দেখছেন কিনা। না, তিনি স্বপ্ন দেখছেন না। কিছুক্ষণের মধ্যেই তিনি বুঝতে পারলেন সত্যি সত্যি তার ঘর পানিতে ভরে যাচ্ছে, কিন্তু তিনি বুঝতে পারছেন না এটা কি করে সম্ভব। তিনি বিছানা থেকে নেমে ঘরের বাইরে বের হলেন এবং অবাক হয়ে লক্ষ্য করলেন তার ঘরের বাইরেও পানিতে থই থই করছে চারপাশ। তিনি ভাবতে লাগলেন এখন তো বন্যা হওয়ার সময় না, তাহলে চারপাশে এত পানি কোথা থেকে এলো। এবং তিনি এও ভাবতে লাগলেন সমস্ত গ্রাম পানিতে তলিয়ে যাচ্ছে, তাহলে গ্রামের অন্য লোকেরা কোথায়? তারা কি নিরাপদ আশ্রয়ে যাবে না? এসব কথা ভাবতে ভাবতে পানি তার গলা পর্যন্ত উঠে গেল। এই মুহূর্তে তার কি করা উচিত তিনি বুঝতে পারছেন না। তার ঘরের আসবাবপত্র নিয়েও তিনি ভাবতে লাগলেন সেগুলোর কি হবে। এসব ভাবতে ভাবতে পানি তার নাক পর্যন্ত উঠে এলো। তিনি ভাবলেন এখন আর মালের দিকে তাকানোর সময় নেই, আগে জান বাঁচাতে হবে, জান বাঁচানো ফরজ। তিনি সাঁতার কাটতে শুরু করলেন। সাঁতার কাটতে তার বেশ কষ্ট হচ্ছে। এই সময় যে কোনো কাজেই বেশ কষ্টকর মনে হয়। জীবনের 80টি বছর পার হয়ে গেছে তার, এখন আর তার বেঁচে থাকতেই ভালো লাগে না। আত্মহত্যা করা হারাম বলে তিনি এখনো বেঁচে আছেন। তিনি জীবনের সমস্ত সৌন্দর্য হারিয়ে আজ নিঃস্ব। আপন আত্মীয় বলতে তেমন কেউ নেই তার, একে একে মারা গেছে সবাই। দুঃস্বপ্নের কিছু আত্মীয়, দুঃসম্পর্কের কিছু আত্মীয় আছে, তবে তারাও থাকে অনেক দূরে। বলতে গেলে এ পৃথিবীতে তিনি একা পড়ে গেছেন। তিনি যেন প্রভুর ডাকে সাড়া দিতে পারলেই বেঁচে যান। যাই হোক, মূল ঘটনায় ফিরে আসি। তিনি সাঁতার কাটছেন এবং কোনো কিছু আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করছেন, কিন্তু হাতের কাছে তিনি কিছুই পাচ্ছেন না। তার এভাবে পানিতে ভেসে থাকতেও বেশ কষ্ট হচ্ছে, আর পারছেন না। এমন সময় হঠাৎ দেখতে পেলেন তার পাশ দিয়ে তার বড় ছেলে প্রায় 14 বছর আগে মারা গেছে, সে সাঁতার কাটছে। তিনি তাকে ডাকার চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। তার গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। এর কিছুক্ষণ পরেই তিনি তার মৃত স্ত্রীকে দেখতে পেলেন অথই পানিতে সাঁতার কাটতে। তিনি তাকেও ডাকতে পারলেন না। এতে তিনি প্রচন্ড কষ্ট অনুভব করতে লাগলেন এবং এও ভাবতে লাগলেন তার এ সকল মৃত স্বজনেরা পৃথিবীতে জীবন্ত মানুষদের জগতে কি করে ফিরে এলো। তিনি বুঝতে পারছিলেন না যে তার সাথে এসব কি ঘটছে। তিনি মারাত্মক কষ্টের মধ্য দিয়ে যেতে লাগলেন। একদিকে তো সাঁতার কাটতে তার শরীরে শারীরিক কষ্ট, অপরদিকে আত্মীয় স্বজনের সঙ্গে দেখা হওয়ার পরও কথা বলতে না পারার কষ্ট। এভাবে বেশ কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর তিনি একের পর এক তার আপন আত্মীয় দেখতে লাগলেন, কিন্তু কাউকে ডাকতে পারলেন না। তবে তিনি একটা বিষয় দেখে অবাক হলেন, সেটা হলো তার আত্মীয়রা সবাই একটি নির্দিষ্ট দিক থেকে আসছে এবং একটি নির্দিষ্ট দিক
দেখেই যাচ্ছে। এটা বুঝতে পারার পর তিনি তার ছোট মেয়েকে লক্ষ্য করে তার পিছু পিছু সাঁতার কাটতে লাগলেন এবং এক পর্যায়ে তিনি একটা গাছের কাছে পৌঁছালেন। গাছের কাছে পৌঁছে তিনি আবার লক্ষ্য করলেন তার আত্মীয়রা সবাই এই গাছটাকে আশ্রয় করে আছে। এতে তিনি মনে মনে আনন্দিত হলেন, কারণ গাছটাকে ধরতে পারলে প্রথমত তাকে সাঁতার কেটে ভেসে থাকতে হবে না এবং দ্বিতীয়ত তিনি আত্মীয়দের সাথেও সাক্ষাৎ করতে পারবেন। তার চোখ ভিজে উঠল। তিনি ভাবতে লাগলেন, এই তো কিছুক্ষণ আগেই তিনি শারীরিক ও মানসিকভাবে বেদনাহত এবং আশ্রয়হীন ছিলেন, অথচ এখন তিনি শারীরিকভাবে যেমন আশ্রয় খুঁজে পেয়েছেন তেমনি তার আত্মীয়দের মাঝেও মানসিক আশ্রয় খুঁজে পেতে পাচ্ছেন। এসব কথা ভাবতে ভাবতে তিনি ওই গাছটার দিকে এগিয়ে যেতে লাগলেন। তবে তিনি যতই এগিয়ে যেতে লাগলেন ততই তার আত্মীয়রা আবছা থেকে আরো আবছাতর হতে লাগলো এবং তিনি যখন গাছের কাছে পৌঁছালেন তখন দেখলেন আসলে সেখানে কেউ নেই। তিনি একাই রয়ে গেছেন। তবু তিনি তার মনকে এই বলে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন যে অন্তত জীবন তো বাঁচানো গেল। তিনি ওই গাছে নিজের আশ্রয় করে নিলেন এবং কোনো এক সময় তিনি জ্ঞান হারালেন, ওই গাছেই ঝুলতে থাকেন। এই ঘটনাটা রাজশাহী অঞ্চলের এবং ঘটনাটা সত্য। পরদিন সকালে মুসল্লিরা ফজরের ওয়াক্তে মসজিদে এসে ইমাম সাহেবকে না পেয়ে তার বাসায় ডাকতে যান, কিন্তু তারা যখন দেখলেন মৌলানা সাহেব তার বাসাতেও নেই তখন তারা দরজা খোলা এবং তার দরজা খোলা তখন তাকে খুঁজতে বের হলেন। তাকে গ্রাম থেকে বেশ দূরে একটা লিচু বাগানের লিচু গাছের ওপরে পাওয়া যায়। তখন গ্রামের সকলে মিলে তাকে নিচে নামায় এবং তাকে বাড়ি নিয়ে যায়। একজন 80 বছর বয়সের মানুষের পক্ষে আর যাই হোক অন্তত একটা বড় গাছে ওঠা অসম্ভব। ঘটনাটা ঘটার পর তিনি আর বেশি দিন বেঁচে থাকেননি। 4 মাসের মাথায় তিনি মারা যান। এটা আমার এক বন্ধু আমাকে বলেছে। ওর বাড়ি রাজশাহীতে, তবে খুলনাতে থাকে। ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। তো এই ছিল ঘটনা এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আমার যতগুলো ঘটনা আমরা পাই তার মধ্যে আমার খুব পছন্দ রাজশাহী এবং আমাদের যে খুলনা বিভাগ রয়েছে, খুলনা বিভাগের ঘটনা, খুলনা এবং রাজশাহী এবং চট্টগ্রামেও বেশ কিছু ঘটনা আমরা ভালো পাই। অসংখ্য ঘটনা এরকম আছে যেগুলো আমরা ভালো পাই। আবার সব জায়গা থেকেই ভালো ঘটনা আসে, তবে রাজশাহী এবং খুলনার ঘটনা খুব স্পেশাল হয় এবং আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা আরো বেশি বেশি করে ঘটনা পাঠাবেন। তার আগে চলে যাচ্ছি আমাদের প্রথম অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাব। রাসেল ভাই, আমার নাম প্রিন্স। জি। আমার হোম ডিস্ট্রিক্ট সাতক্ষীরাতে, আমি ঢাকাতে থাকি। তো আমার ঘটনাটা শুরু হয়, আমি সাতক্ষীরা জেলা স্কুলের স্টুডেন্ট ছিলাম। তো ওখান থেকে যখন মাধ্যমিক পরীক্ষা দিয়ে আমি ঢাকাতে শিফট হলাম, আমি ঢাকার কোন একটা ইনস্টিটিউশনে ভর্তি হওয়ার জন্য। তো তারপরে চিন্তা করলাম যে আসলে থাকবো কোথায়, বা সবকিছু জায়গা নতুন এবং মানুষগুলো নতুন, অপরিচিত মানুষগুলোর সাথে কিভাবে আমি থাকবো সেই ব্যাপারটা আসলে আমি বুঝতে পারছিলাম না। তো আমার এলাকারই 2 জন ভাই ছিল, সাকিবুল। তো ওনাদেরকে আমি ফোন করে ওনাদেরকে শেয়ার করলাম কথাটা। তো ওনারা বললেন যে ঠিক আছে, তুই আমাদের বাসায় চলে আয়, এখান থেকে তুই যেখানে অ্যাডমিট হতে চাস আমরা থেকে তোকে অ্যাডমিট করে দিব এবং তুই আমাদের এখানে অ্যাজ এ গেস্ট তুই চলে আসতে পারিস। তো আমি চলে আসি। ভাইয়াদের বাসা ছিল নিকুঞ্জ 2-এ। তো নিকুঞ্জ 2-এ আমি ভাইয়াদের সাথে থাকতে শুরু করি এবং আমি কোনো একটা কলেজে আমি ভর্তি হয়ে যাই। তো ভর্তি হওয়ার পরে আমি সেখানে পড়তে থাকি এবং সেটা ছিল উত্তরা 11 নম্বর সেক্টরে। তো প্রত্যেকদিন আসলে রাত জেগে রাত 2টা-2:30 পর্যন্ত স্টাডি করার পরে সকাল 6টা 6:30টায় উঠে বাসের জন্য ওয়েট করা এবং এই জার্নি করে সেখানে যাওয়া একটু হ্যারাসমেন্ট ছিল আমার জন্য, একটু কষ্ট হয়ে যেত।
তো আমি প্রায় 5-6 মাস আমি সেখানে স্টে করি এবং পরবর্তীতে যখন দেখি যে কিছু প্রবলেম ফেস করছি, তো তখন আমি একটা ডিসিশন নিই যে আমি বাসাটা চেঞ্জ করব। তো যেহেতু আমার কলেজটা ছিল 11 নম্বর সেক্টর, তো আমি আশেপাশে খুঁজতে শুরু করি এবং 10 নম্বর সেক্টরে একটা বাসাতে একটা রুম আমি পেয়ে যাই। তো আমার সহপাঠী যারা ছিল আর কি, তাদের সাথে আমি কনভারসেশন করি যে তারা আমার সাথে উঠতে চায় কিনা। তো তাদের সাথে যখন শেয়ার করি, তার মধ্যে একজন আমার সাথে অ্যাগ্রি হয় আমার সাথে একসাথে ওঠার জন্য। তো আনফরচুনেটলি মাসের প্রায় 25-26 তারিখের দিকে সে আমাকে বলে দেয় যে আসলে তার বাসায় কিছু প্রবলেম চলছে, সে আমার সাথে উঠতে পারবে না। তো তখন আর কিছু করাই ছিল না, আর 2-3 দিনের মধ্যে তো বাসা পাওয়া যাচ্ছিল না, তো আমাকে একাই উঠতে হতো। তো 10 নম্বর সেক্টরে একটা বাসাতে আমি উঠে যাই এবং পুরো বাসাটাতে আমার মানে এক প্রকার একাই থাকতে হতো, কারণ বাসাটা ছিল 8 তলা। তো 8 তলা বাসাটার 6 তলার একটা রুম আমি ভাড়া নিয়েছিলাম। তো ব্যাপারটা ছিল যে অ্যাপার্টমেন্ট 2টা ফ্ল্যাট একসাথে করা। তো আমি যে ফ্লোরে ছিলাম ওই ফ্লোরের অন্য রুমগুলো সব ফাঁকা ছিল এবং আমি এক প্রান্তে ছিলাম এবং অন্য প্রান্তের মানে পাশের ফ্ল্যাটের অন্য প্রান্তের একটা রুমে আরেকটা লোক ছিল, সে ইন্টারনেটের বিজনেস করতো এবং আমি একা একটা রুম নিয়ে থাকতাম। আমার সামনে যে রুম 2টা ছিল, রুম 2টা ফাঁকা ছিল। তো আমি ওখানে বেশ 2 মাসের মতো থাকতে শুরু করলাম। তো এর মধ্যে আর কোনো প্রবলেম আমি ফেস করিনি। প্রবলেমটা মেইনলি শুরু হয়ে যায় মানে 2 মাস পরে। আস্তে আস্তে দেখা যায় যে আমার সাথে কিছু প্রবলেম ক্রিয়েট হচ্ছে। তো প্রবলেমগুলো এমনটা যে আমি যদি খুব মনোযোগ দিয়ে কোনো কাজ করি, তো মনে হচ্ছে যে আমার আশপাশ দিয়ে কেউ হাঁটাহাঁটি করছে, এবং আমি যখন মাথাটা উঠে যখন পাশে দেখি, তখন দেখি যে আসলে কেউ নাই, কারণ আসলে কারো থাকারও কথা না, কারণ আমার রুমে আমি একাই থাকি। তো এরকম করে বেশ কিছুদিন এরকম প্রবলেমগুলো ফেস করছিলাম। ফেস করতে করতে একদিন আমি দেখলাম যে আমি একা থাকি, এজন্য মনে হয় আমার হ্যালুসিনেশন হচ্ছে, এটা হয়তো কোনো মনের ভুল। তো তারপরে যেটা হলো যে আমি একদিন বৃহস্পতিবার, আমার একটা ফ্রেন্ড ছিল রিয়াদ, তো রিয়াদের বার্থডে ছিল। তো রিয়াদের বার্থডেতে আমি ইনভাইট ছিলাম। তো ওর বাসাতে সারা রাত ধরে আড্ডাবাজি করছি। আমার অনেক ফ্রেন্ড ছিল, প্রায় 13-14 জন, 15 জনের মতো ফ্রেন্ড। তো ফ্রেন্ডরা মিলে যখন রাত্রে সারা রাত আড্ডাবাজি করছি, আমরা আর ঘুমাইতে পারিনি, কারণ অনেক মানুষ একসাথে ঘুমানোটা পসিবল ছিল না। তো একসাথে আমরা আড্ডাবাজি করার পরে সারা রাত জেগেছিলাম। তো পরদিন শুক্রবার সকালে আমি আমার বাসাতে ফিরলাম এবং বাসাতে ফেরার পরে আমি ফ্রেশ হয়ে গোসল করে আমি ক্লান্ত ছিলাম অনেক, ঘুমিয়ে পড়লাম। তো ঘুমিয়ে পড়ছি, ঘুম থেকে আমার মেনলি যে ব্যাপারটা হয়েছে যে আমি যখন ঘুমাইছিলাম, ঘুম থেকে যখন উঠছি তখন অলরেডি 1:30 পার হয়ে গেছে। তার মানে জুম্মার নামাজ পড়ার যে সময়টা, সে সময়টা পার হয়ে গেছে। তো সময়টা পার হওয়ার ফলে আমি নামাজে আর যেতে পারলাম না। তো তখন আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গোসল করে আমি ডাইনিং এ চলে গেলাম। আমার ডাইনিং ছিল 4 তলায়। আরেকটা জিনিস বলে রাখা ভালো যে পুরো বাসাটা ব্যাচেলরদের জন্য মেস করে দেয়া ছিল। ওই বাসায় কোনো ফ্যামিলি থাকতো না, ওটা একটা অ্যাপার্টমেন্ট বাসা, ফ্যামিলি থাকারই মতো বাসা, কিন্তু কোনো ফ্যামিলি থাকতো না, পুরোটাই ব্যাচেলর ছিল এবং একটা মানুষ পুরো ব্যাপারটা পরিচালনা করতো। এবং ডাইনিং ছিল 4 তলায়, আমরা সবাই 4 তলায় যেয়ে খাওয়া দাওয়া করে আসতাম। তো আমি গোসল করে আমি লিফটে উঠলাম, উঠে আমি 4 তলার বাটনটা ক্লিক করলাম, করে আমি যখন লিফটের দরজা 2টা যখন বন্ধ হচ্ছে, ক্লোজ একেবারে, অল্প একটু ফাঁকা আছে, তো সেই সময় দেখলাম যে সামনে দিয়ে 2 জন চলে গেল। তো আমি 2 থেকে 3 সেকেন্ড সময় পেয়েছিলাম জিনিসটা দেখার জন্য। তো জাস্ট এতটুকু বোঝা যাচ্ছে 2 জন ব্যক্তি এবং 2 জনেরই পাঞ্জাবি পরা। তো আমি মনে করলাম যে আসলে মনে হয় নামাজ পড়ে ফিরে এসছে বা ওরকম কিছু, আমি জিনিসটা নর্মালি নেই এবং আমি নিচে চলে যাই। যাওয়ার পরে আমি ডাইনিং শেষ করি, ডাইনিং শেষ করে আমি আবার উপরে চলে আসি, এসে দেখি আসলে কেউই নাই, পুরা ফ্ল্যাটটা ফ্লোরটা পুরাটাই ফাঁকা।
তো আমি আমার রুমে চলে যাই, যে রুমটা লক করে দিয়ে আমি ঘুমিয়ে পড়ি। আবার খাওয়ার পরে একটু রেস্ট নিতে মন চাইলো, রেস্ট নিচ্ছিলাম, তো আমার মনের অজান্তে আমি ঘুমিয়ে পড়ি। ঘুমানোর পরে আমি যখন ঘুম থেকে উঠলাম তখন মাগরিবের আজান দেয়া শেষ অলরেডি। আমি মাগরিবের আজানের পরে আমি ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে ওঠার পরে আমি তারপরে উঠে বসলাম। তো ঘুমটা আমার বেসিক্যালি ভাঙছে, প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল বাইরে এবং জানলা খোলা ছিল, ব্যালকনির যে দরজা সেটা খোলা ছিল। তো প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, বাতাস হচ্ছিল। তো বৃষ্টির ফোঁটাটা আমার শরীরে পড়ে আসলে আমি ঘুমটা ভেঙে যায় আমার। এবং ঘুমটা ভেঙে যাওয়ার পরে আমি তাড়াতাড়ি উঠে দেখি যে সময় কত হয়েছে। তারপর দেখলাম যে মাগরিবের টাইম চলে গেছে। আমি তাড়াতাড়ি করে দরজা জানলা সব বন্ধ করে দিয়ে পর্দা টেনে দিয়ে আমি আবার বসে পড়লাম। ঘুমটা ভেঙে গেছে। তারপরে আমি ওখান থেকে উঠে আমি আবার টেবিলে চলে গেলাম। টেবিলে যে পড়তে বসলাম, বাট পড়তে মন চাইলো না। তারপরে ল্যাপটপ নিয়ে ঘাটাঘাটি করছি। হঠাৎ করে দেখি যে আমার পেছনে কেউ যেন দাঁড়ায় আছে, মানে আমি জাস্ট ফিল করতেছি যে আমার পেছনে কেউ হয়তো দাঁড়ায় আছে। তারপর আমি মনে করলাম যে এটা আবার হ্যালুসিনেশন হচ্ছে। আমি ওদিকে আর কনসেন্ট্রেট করলাম না, আমি আমার মতো কাজ করছি। তো তারপরে হঠাৎ করে মনে হলো যে কেউ একজন নিঃশ্বাস ফেলছে, মানে কেউ একজন পেছন থেকে এসে কাঁধের উপরে মাথা রেখে যদি নিঃশ্বাস ফেলে, যেমনটা মনে হয় একদম ঠিক সেরকমই ফিল হচ্ছিল। তো সেইটা হওয়ার সাথে সাথে আমি একেবারে লাফ দিয়ে উঠছি, মানে চেয়ার থেকে একদম উঠে দাঁড়ায় এদিক ওদিক খুব দ্রুত দেখা শুরু করলাম, কিন্তু আশেপাশে কেউ ছিল না। তারপরে চিন্তা করলাম যে এই বৃষ্টির সন্ধ্যায় আবার চোর ডাকাত আসলো কিনা, বা বাইরের কোনো লোক এসে কোনো প্রবলেম করার চেষ্টা করছে কিনা। তো আমি জানালার পাশে গেলাম, যাওয়ার পরে পর্দা টাঙানোর যে রডটা সেটা খুললাম। সেই পাইপটা খুলে আমি সেটা হাতে নিয়ে ভয়ে ভয়ে আস্তে আস্তে আমি ব্যালকনির দিকে যাচ্ছি। যে ব্যালকনির দরজাটা খুলেই আমি লাফ দিয়ে ব্যালকনিতে গেলাম, যে দেখলাম আসলে কেউ নাই। আমি মনে করছিলাম কেউ মনে হয় ওখানে লুকায় আছে। তারপর বাথরুম চেক করলাম, বাথরুমে কেউ নেই। তার মানে ঘরে কেউ লুকায় নেই, আমার ঘরের দরজাটা লক করাই আছে। তো আমি দেখলাম যে আমি তো সিকিউর, কিন্তু ঘরের মধ্যে যেগুলো হচ্ছে সেগুলো কেন হচ্ছে? আমি তো এখন ঘুমায়ও নেই। তো তারপরে এই সমস্ত চিন্তা করতে করতে আমি একটু বিরক্ত হয়ে গেছিলাম। তারপরে ওইভাবেই আর কি ছিলাম। তারপরে যেটা হয় যে এভাবে করতে করতে তারপরে আমি আমার হোমওয়ার্ক যেগুলো ছিল সেগুলো করছি, তারপরে আমার অন্য যে কাজগুলো আছে সেগুলো করছি। কোনোভাবে আমি কনসেন্ট্রেট করতে পারছি না। তারপরে একটা সময় রাত হয়ে যায়, আমি ঘুমিয়ে পড়ি আবার। তারপরে ওই রাত্রে আমি একটা হরিবল একটা স্বপ্ন দেখি। স্বপ্নটা আসলে এরকম ধরনের স্বপ্ন আমি আগে কখনো দেখিনি। আর আমি খুব একটা কল্পনা প্রবণ না, যে মানে মাঝে মধ্যে আমি স্বপ্ন দেখি। তো ওই দিন রাত্রে যেটা হয় সেটা হচ্ছে, ওই দিন রাত্রে আমার যখন ঘুম ভাঙে তখন আমি ফিল করি যে আমি নিঃশ্বাস নিতে পারছি না। আমার প্রচন্ড ব্যথা করছে বুকে এবং আমি নিঃশ্বাস নিতে পারছি না। আমি যখন ঘুম থেকে উঠি তখন আমি একেবারে ঘামে ভিজে যাই এবং আমার বুকটা ধুকধুক করতে থাকে। এবং সেই সময় আমি তাড়াতাড়ি জিনিসটা চিন্তা করি যে আমি কি দেখলাম। আসলে ওই দিন রাত্রে আমি যে স্বপ্নটা দেখছিলাম সেটা একটা এরকম, যে একটা আন্ডার কনস্ট্রাকশন একটা বিল্ডিং। তো আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এ আমি দাঁড়ায় আছি এবং আমার সামনে 4টা লোক দাঁড়ায় আছে। এবং 4টা লোকই হচ্ছে সাদা কালো, কিন্তু একজনের জামাটা লাল দেখা যাচ্ছে। জিনিসটা অনেকটা কালার স্প্লাশের মতো। তো ওর ভিতরে যে লাল জামা পরা সেই লোকটা আমাকে ইঙ্গিত করে আমাকে জিজ্ঞেস করে যে তোর তো আজকে শেষ দিন, তুই তো আজকে মারা যাবি, তুই কিভাবে মরতে চাস? তুই কি ছুরির আঘাতে মরতে চাস নাকি গুলির আঘাতে মরতে চাস? তো আমি একটু চিন্তা করলাম যে আসলে আমার ফল্ট কোথায়, আমি কি করছি। আমি ওনাকে উদ্দেশ্য করে বললাম যে আমি কি করছি, তুমি আমাকে কেন মারতে চাও? তো বলছে তুই আমাদেরকে অনেক প্রবলেম করছিস, তোর জন্য অনেক ঝামেলা হচ্ছে, তো তোকে মরতে হবে, তুই ডিসাইড কর যে তুই কিভাবে মরবি। তো আমি সে সময় কোনো একটা কিছু চিন্তা করলাম যে আসলে কিভাবে কি করা যায়। তো
আমি একটা ডিসিশন নিয়েই ফেললাম, তুমি আমাকে গুলি করে মারো। তো সে আমার দিকে বন্দুকটা তাক করে সে আমাকে গুলি করে দিল। দেওয়ার পরে আমার বাম পাশে এসে, বুকের বাম পাশে এসে গুলিটা লাগলো, এবং আমি গুলির যে একটা শক্তি এবং আমার যে দেহে লাগছে সেই একটা গতির কারণে আমি আমার দেহ এবং আমার মুখ সহ আমি পেছনটাতে ঘুরে গেছি। যেদিকে তাকায় ছিলাম তার ঠিক পেছনটাতে ঘুরে যাই, এবং ঘুরে যাওয়ার পরে আমার বুকে প্রচন্ড পরিমাণে ব্যথা শুরু হয়, আমি দম নিতে পারছি না। আর সামনে দেখলাম যে সূর্য ডুবে যাচ্ছে, মানে সন্ধ্যা হচ্ছে, সূর্য অর্ধেক ডুবে গেছে, অর্ধেক এখনো ডুবে নাই। তো ব্যাপারটা অনেকটা এরকম ছিল যে কুয়াকাটায় সমুদ্র সৈকতে যেমনটা দেখা যায় সূর্যাস্তের সময়, ঠিক সেরকমটা দেখছি যে সূর্যটা ডুবে যাচ্ছে এবং পুরো সূর্যটা লাল ছিল এবং আশেপাশের আকাশটাও লাল ছিল এবং আমার আশপাশটাও সব লাল হয়ে যাচ্ছে। মানে আমি জাস্ট তখন ফিল করছিলাম যে আমি মারা যাচ্ছি মনে হয়। তো এই সময়টাতে হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে যায় এবং আমি উঠি, এবং পরে আমি পরবর্তীতে যে কয়টা দিন ওই বাসাটাতে ছিলাম আমি এমন ফিল করছিলাম, এবং তার পরবর্তী যে কয়টা দিন আমি ওই বাসায় ছিলাম আমি প্রত্যেকদিন সন্ধ্যাবেলা, আমার মামাতো ভাই থাকে সম্রাট, সে হচ্ছে মগবাজারে থাকে, আমি প্রত্যেকদিন সন্ধ্যায় আমি উত্তরা থেকে মগবাজার চলে আসতাম ওর বাসায় রাতটুকু থাকার জন্য। তো তারপরে আমি ওই মাসে যে কয়দিন ছিল এমনই করছি, করার পরে আমি বাসাটা পরিবর্তন করি, এবং বাসা পরিবর্তন করার দিন জিনিসপত্র নামানোর পরে পাশের যে চার দোকানি ছিল তাকে আমি জিজ্ঞেস করলাম যে মামা আসলে এই বাসার প্রবলেমটা কোথায়। তো বললো যে এই বাসাটা আসলে এই সেক্টরটা নতুন, আর এখানে একটা মাদ্রাসা ছিল, তো মাদ্রাসাটা এখান থেকে তুলে দেওয়া হয় এবং জোর করেই তুলে দেওয়া হয়, এবং এই প্লটের যে মালিক সেই মালিক একটা কোম্পানিকে দিয়ে দেয় এখানে একটা বিল্ডিং করার জন্য, এবং তারপর থেকে এই বিল্ডিং এ যারাই আসে 2-3 মাসের বেশি তারা থাকতে পারে না। তো রাসেল ভাই এই ছিল আমার ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য, এবং আশা করছি যে ঘটনাটি আপনারা এনজয় করেছেন। আমরা আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি এবং আশা করছি যে পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদেরকে শুনছেন আপনারা এবং সেই সাথে এনজয় করছেন। আমার কাছে এখন যে ঘটনাটি রয়েছে সেই ঘটনাটি বেশ অবিশ্বাস্য একটা ঘটনা, কিন্তু অসাধারণ একটি ঘটনা। সেই ঘটনাটি আমি পড়ে শোনাবো, তবে তার আগে আমাদের আরো একজন অতিথি আছে, দেখি তার কাছ থেকে তার ঘটনাটি শুনে নেই, তারপরে চলে যাব সেই অবিশ্বাস্য ঘটনায়। চলুন শুনে আসি আমাদের দ্বিতীয় অতিথির ঘটনা। আপনার নামটা একটু প্লিজ বলবেন, তারপর আপনি কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনা শুনবো। আসসালামু আলাইকুম রাসেল ভাই এন্ড আসসালামু আলাইকুম লিসেনার্স। আমি ইমরান ফ্রম বনানী এন্ড আমার হোম টাউন কাপাসিয়া। সো ভাইয়া, আমি আজ যে ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি, ঘটনাটা মূলত আমার সাথে ঘটনা। আমার একটা ফ্রেন্ড, নাম তার রোমান, তার বোনের সাথে ঘটনাটা মূলত ঘটে যায় আর কি। তার ঘটনাটা প্রায় হবে 2 থেকে 3 বছর আগের ঘটনা, এরকমই হবে এরকম। তো ওনার সাথে যখন ঘটনাটা ঘটে তখন তিনি ছিল এই তো 5-6 মাসের অন্তঃসত্ত্বা ছিল ওনার সাথে তখন ঘটনাটা ঘটে। তো উনি যখন 5-6 মাসের অন্তঃসত্ত্বা ছিল তখন তার সাথে ঘটনাটা ঘটে যায়। তো ঘটনাটা একটি গ্রামের ঘটনা। উনি যেখানে থাকে ওনার গ্রামটি হচ্ছে বাজিতপুর উপজেলার হালিমপুর নামক একটি স্থানে ওনার গ্রামের বাড়ি। তো ওনার গ্রামের যে বাড়িটা সেখান থেকে একটু বর্ণনা দিই ওনার বাড়িদের। ওনাদের বাড়িটা সব বাড়ি থেকে একটু দূরত্ব এবং আলাদা একটা স্থানে অবস্থিত, এবং তাদের বাড়ির আশেপাশে মূলত খুব একটা বাড়ির সংখ্যা কম, একদম কম, খুব একটা বেশি না। তো ওনার বাড়ির আশেপাশের পরিবেশটা এরকম যে ডানে বামে মানে সব দিকে অনেকটা ঝোপঝাড়ের মতো, দিনের বেলা তো ঝোপঝাড়ের মতো একটা অন্ধকার ভাব সবসময় থাকে। তো ঘটনার যেদিনকার রাতের মানে ঘটনাটা ঘটছে সেদিন উনি ওনার মার সাথে ঘুমাইতেছিল। তো ওনার ফ্যামিলি থেকে ওনার করা আদেশ ছিল যে উনি মানে রাতে যখন বের হবে কোনো দরকার পড়বে ওনার যে কোনো একজন ফ্যামিলি মেম্বারকে, বিশেষ করে ওনার মাকে যেন ডেকে নিয়ে তারপর ওনার মানে যদি ওয়াশরুমের প্রয়োজন হয় সব বাইরে যাবে। তো উনি ওই দিন রাতে ওনার ওয়াশরুমের প্রয়োজন পড়লো অ্যান্ড সে উঠলো এবং তার মাকে ডাকাডাকি করলো যে ওনাকে নিয়ে বাইরে যাওয়ার জন্য। তো উনি অনেক ডাকাডাকি করার পরও ওনার মাকে কোনোভাবেই ঘুম থেকে মানে জাগাতে পারছিল না আর কি, এরকম একটা অবস্থা। সো ফাইনালি উনি যেটা করলো, যেহেতু ওনার মাকে জাগাইতে পারতেছে না ঘুম থেকে, উনি ডিসাইড করলো যে উনি একাই মানে ওয়াশরুমে যাবে।
সো যেই কথা সেই কাজ, এবং সে বের হলো তার ফোনের একটা টর্চের যতটুকু আলো বা স্ক্রিনে যতটুকু আলো, সেই আলোটা তার সহায়তায় নিয়ে সে বের হলো, ওয়াশরুম বরাবর রওনা দিল। সো ঘটনাটা পরে যেটা হইলো আর কি, ওয়াশরুমটা ভাই গ্রামের যে ওয়াশরুমগুলো মানে অনেকটা সেপারেটেড, অনেকটা দূরে বাড়ি থেকে। তো ওনার একটু দূরত্বেই অবশ্যই ওয়াশরুমে যেতে হবে। তো উনি ওয়াশরুম পর্যন্ত যায়, অ্যান্ড যাওয়ার পর যেহেতু গ্রামের ওয়াশরুম ভাই একটু খোলামেলার মতোই ছিল, বাইরের কি হইতেছে না হইতেছে সবই মোটামুটি দেখার মতো এরকম একটা ওয়াশরুম, আর রাতের বেলা যেহেতু। সো উনি ওনার ওয়াশরুমে যাওয়ার পর 2 থেকে 3 হাত দূরত্বে উনি একটু খেয়াল করলো যে একটা লাশের মতো এরকম হবে একটা অবয়ব, এটা মাটি খুঁড়তেছে, মাটির দিকে তাকায়, মাটি খুঁড়তেছে হাতের সাহায্যে বা কিছু একটা সাহায্যে, উনি এতটা খেয়াল করতে পারেনি। তো মাটি খুঁড়তেছে, তো উনি এটাকে আরো ভালো করে খেয়াল করে দেখলো, এটার শেপটা অনেকটা এরকম ছিল। আমরা দেখি মাঝে মধ্যে একটা মানুষ মৃত মানুষ মারা যাওয়ার পর ওই মানুষটাকে, লাশটাকে যেভাবে কাপড় দিয়ে, কাফনের কাপড় দিয়ে মোড়ানো হয়, মাথায় বাঁধা থাকে, পায়ের দিকে বাঁধা থাকে, এরকম পুরোপুরি, বাট কোনো ফেস টেস না, এরকম কিছু না, এরকম একটা অবয়ব উনি দেখলো। অ্যান্ড দেখার পর উনি দেখা জিনিসটা অনেকটা ভয় পাওয়া যায়। অ্যান্ড ভয় পাওয়ার পর উনি ডিসাইড করবে যে উনি ওনার বাসা থেকে ব্যাক করবে বা এরকম কিছু, সে এরকম কিছু ডিসাইড করতে পারতেছিল না। অ্যান্ড উনি এক প্রকার ওইটার দিকে তাকায় সম্মোহন বা হিপনোটিসের মতো হয়ে যায়, এরকম তিনি ফিল করে। সো এটা উনি দেখিয়ে যাচ্ছে অনবরত। তখন মেবি রাত হবে 3টা-4টার কাছাকাছি, বাট এক্স্যাক্টলি ওনার টাইমটা খেয়াল নাই, এরকম হবে। সো উনি এটা দেখতেছে এক প্রকার হিপনোটিসের মতো। তো এক মনোযোগে দেখার সত্ত্বেও উনি ভয় পেতেছে, কিন্তু উনি জায়গা থেকে চুল পরিমাণও নড়তে পারতেছে না। অ্যান্ড সেটার দিকে তাকায় আছে এবং তার চোখ দিয়ে অনবরত পানি পড়েই যাচ্ছে। সো এটা দেখার পর হঠাৎ উনি ফিল করে যে ওইটা তার কাজটুকু সম্পন্ন হয়েছে, এরকম কিছু একটা ইঙ্গিত নিয়ে, এবং তার দিকে ঘুরে তাকায় এবং তার দিকে 2 হাত বাড়ায় বলে যে আমার কাজটুকু সম্পন্ন করা শেষ, এবার আয় বাকি কাজটুকু তোর দ্বারা সম্পন্ন করি বা কমপ্লিট করি, এরকম কিছু একটা বলে। মানে এক প্রকার তার দিকে ঘুরে ফিরে এবং তার দিকে আসছে এবং এই কথাটা বলছে যে আয় আমার বাকি কাজটুকু তোর দ্বারা সম্পন্ন করি। এই কথাটা যখন ওইটা বলে এবং উনি শুনতে পায় যে আশেপাশে আজানের সাউন্ড, এবং ওনার সেন্সটা সাথে সাথে ফিরে আসে, এবং উনি কি করে প্রচন্ড ভয় পেয়ে যায়, এবং ভয় পাওয়াতে সে কি করে মানে সেখান থেকে উঠে একটা দৌড় দিয়ে তার রুমে গিয়ে হাজির হয়, এবং সাথে সাথে সে প্রচন্ড ভয় পাওয়ার কারণে সেন্সলেস হয়ে যায়। তো সেন্সলেস হয়ে যাওয়ার পর যখন ভোর রাতেই অনেকটা আজানের পর এরকম সময়টায় যখন ওনার ফ্যামিলি ওনাকে সেন্স ফেরায়, তো তিনি মানে তাকে সবাই জিজ্ঞাসা করতেছিল যে তুমি হঠাৎ কেন অজ্ঞান হয়ে গেলা বা বাইরে গেলা কেন, আমাদের বইলা গেলা না, অনেক বকাঝকা ইত্যাদি ইত্যাদি। তো উনি ঘটনাটা বললো যে তার সাথে কি কি ঘটনা ঘটছে। তো ফ্যামিলি মেম্বার যারা ছিল তারা বলে ওকে চলো তোমার সাথে কোথায় ঘটনাটা ঘটছে, কোথায় কবর ঘটছে সেটা আমরা দেখি। তো সব ফ্যামিলি মেম্বার সবাই যায়, যাওয়ার পর মাটিতে সিম্পলি একটু আঁচড়ও তারা দেখতে পায় না, এরকম একটা বিষয়। তো ফ্যামিলি মেম্বার বলে যে এটা কি হলো, তুমি মিথ্যা বলতেছো নাকি আমাদের সাথে, অনেক কিছু। তো এইটা হইতেছে ব্যাপার। তো আর এটা যদি মানে গ্রামের কোনো মানুষের কাজ হয়ে থাকে তাহলে আমরা মাটিতে একটু না একটু আঁচড় পাবোই, যেহেতু একটা বড় কবর খোঁড়া হয়েছে, সম্পন্ন করা হয়েছে। তো রাসেল ভাই ঘটনাটা এখানে শেষ না, এখানে ঘটনাটা আরো মর্মান্তিক রূপ নেয়। তো ওনার যেহেতু বলছিলাম উনি প্রেগনেন্ট ছিল, ওনার কিছুদিনের মধ্যেই ওনার বেবি হওয়ার এরকম একটা অবস্থা, এবং ওনাকে ফ্যামিলি মেম্বার সবাই হসপিটালে নিয়ে যায় যেহেতু ওনার বেবি হবে। সো বেবিটা মানে এমন ভাবেই হয় দুনিয়ার আলো দেখতে পায় না, সে মৃত্যুবরণ, মার পেটে থেকে মৃত্যুবরণ করে এবং দুনিয়ার আলো দেখতে পায় না। তো ডাক্তাররা জানালো যে আপনার মেয়ে ঠিকঠাক আছে, বাট আপনাদের যে সন্তান সে মানে তাকে আমরা মানে ভালোভাবে দুনিয়া আনতে পারি না, এরকম কিছু একটা তারা জানায় যে সে মৃত। তো ডাক্তার আবার এই কথাটাও বলে, মানে অবাক করার মতো বিষয় এরকমই, তারা বলে যে বেবিটা যখন আমরা পাই তখন তার পুরো বডিতেই আমরা অনেকটা মাটির মতো প্রলেপ পাই, পুরো বডিতেই যে মাটির দাগ বা মাটির প্রলেপ। তো এটা হইতেছে আমার ঘটনা। আর ঘটনাটা জানি না কতটুকু ভয় দাও, কিন্তু ঘটনাটা অনেক একটু কষ্টকর। তো আসলে আমি একটু সময় নিতে চাই একটা কথা বলার জন্য, সেটা হইতেছে আমার বড় ভাই জীবন, তার ওয়াইফ অনেক অসুস্থ। সো আমি লিসেনারদের কাছে এটাই বলতে চাই যে আমার ভাই অনেক অসুস্থ, তার জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন, তিনি যেন খুব দ্রুত সুস্থ হয়ে যায়। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। এখন
আমি সেই ঘটনাটি পড়ছি, যে ঘটনাটি আমার কাছে, আমি এটার কোনো ব্যাখ্যা পাইনি এবং আমার এই সম্পর্কে আইডিয়াও কম, আমার জ্ঞানও অনেক কম। তো যাই হোক, যে ঘটনাটি এখন শুনবো সেই ঘটনাটি একটা ইমেইল আমি পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, জানতে চাইবো না কেমন আছেন, কারণ আপনি সবসময় ভালো থাকেন এবং সবসময় ভালোর দলে। আজকে যে ঘটনাটা বলবো তা আমার নিজের সাথে ঘটেনি, এলাকার এক দাদুর কাছ থেকে শোনা ঘটনা। দাদু তখন ভারতের কোনো একটা জায়গায় থাকতেন। সে জায়গায় একজন পীর বা দরবেশ জাতীয় লোক থাকতেন, যে সেই সমস্যায় তার কাছে যেতেন, যে সমস্যাতে তার কাছে যেতেন সেই সমস্যার সমাধান দিয়ে দিতেন। একদিন সেই পীর তার মুরিদদের ডেকে বললেন তিনি আর বেশি দিন বাঁচবেন না। তিনি যখন মারা যাবেন তার জায়নামাজ যেন কেউ না পড়ায়, তার জানাজা যেন কেউ না পড়ায়। এটা জায়নামাজ হবে না, তার জানাজা যেন কেউ না পড়ায়। অনেক দূর থেকে একজন লোক আসবেন, তিনি তার জানাজা পড়িয়ে যাবেন। কিন্তু লোকটা চলে যাওয়ার সময় কেউ যেন তাকে পেছন থেকে না ডাকে। ঠিক 1.5 মাস পরে সেই পীর সাহেব মারা যান। পীর সাহেবের কথা মতো সবাই সেই লোকটার জন্য অপেক্ষা করতে থাকে। অনেকক্ষণ অপেক্ষা করার পর দেখতে পেল একজন লোক সাদা ধবধবে একটা পাঞ্জাবি পরে, মুখটাকে একটা কালো চাদর দিয়ে পেঁচিয়ে এগিয়ে এসেছে। তিনি লাশের কাছে এসে কোনো কিছু না বলে জায়নামাজে দাঁড়িয়ে গেলেন এবং সাথে সাথে এলাকার মানুষগুলো তার পিছনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেল। জানাজা শেষ করে লোকটি যেই পথে এসেছেন সেই পথ ধরে আবার ফিরে যেতে শুরু করলেন। পীর সাহেবের মুরিদদের মধ্যে একজন মুরিদের কৌতূহল হলো লোকটাকে দেখার জন্য। তিনি পেছন পেছন হাঁটতে শুরু করলেন। হাঁটতে হাঁটতে লোকালয় ছাড়িয়ে বন জঙ্গলের ভেতর দিয়ে তিনি তার লোকটির পিছু পিছু হাঁটতে লাগলেন। মুরিদ সেই লোকটাকে বারবার ডাকা সত্ত্বেও লোকটি পেছন ফিরে তাকালো না। একসময় মুরিদ সেই লোকটির পা জড়িয়ে ধরে। তখন লোকটি দাঁড়িয়ে মুরিদকে জিজ্ঞেস করে, তোমাদের পীর সাহেব কি তোমাদের বলেননি আমার কাছে কিছু জানতে না চাওয়ার জন্য? তখন মুরিদ উত্তর দিল, জি বলেছে, তারপরও আমি জানতে চাই আপনি কে। তখন লোকটি তার মুখের কাপড় সরিয়ে দিয়ে রাগী গলায় বলে, দেখো। মুরিদ লোকটাকে দেখে এবং আর ঠিক থাকতে পারে না, কারণ লোকটা আর কেউ ছিল না, তাদের যে পীর সাহেব মারা গেছেন সেই পীর সাহেবই ছিলেন। এই ছিল আমার ঘটনা। আমার কাছে আরো অনেক ঘটনা আছে, এমনকি আমার নিজের জীবনের সাথে ঘটে যাওয়া অনেক ঘটনা আছে। রাকিব ইমতিয়াজ ভোলাকোট, রামগঞ্জ, লক্ষ্মীপুর থেকে এই ঘটনাটি পাঠিয়েছেন। তো যাই হোক, একটা ছোট্ট বিরতি নিয়ে আসবো, তারপর একটা অডিও ক্লিপ শুনবো এবং তারপরে আবারও ফিরে আসবো আপনাদের কাছে। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন এবং সবসময় ফুর্তি থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি রেড এফএম এন্ড ডু ফুর্তি। Hi everyone, I'm Bunny and I live in New York, Jamaica, Queens. I have a story to share. I don't know এটা ভয়ঙ্কর স্টোরি কিনা, বাট এটা খুবই সারপ্রাইজিংলি এটা আমার কাছে অনেক ভয়ঙ্কর লেগেছিল এবং আমার হাজব্যান্ড এবং আমরা যে কয়েকজন আমরা গিয়েছিলাম এক্সপিরিয়েন্স করেছিলাম সবার কাছে এটা একটা ভয়ঙ্কর স্মৃতি ছিল। আমি বেশি কথা বলবো না, না বলে আমি ঘটনাতে চলে যাচ্ছি যে সেদিন কি হয়েছিল। সেই রাতে, এখন থেকে প্রায় 3-4 মাস আগের কথা এটা। সেদিন রাতে আমরা সবাই আউটিং এ যাই, আমার ফ্রেন্ডস সবাই মিলে আউটিং এ যাই। অ্যাটলিস্ট উইকে 2 or 3 টাইমস আমরা এরকম যাই। সেদিনও এরকম একটা দিন ছিল। আমার হাজবেন্ডের একটা ফ্রেন্ডের বাসা থেকে আমরা তাড়াতাড়ি বের হয়ে গেছি, লাইক 10:30 at night বের হয়ে গেছি। যাওয়ার পরে আমরা we didn't know like what to do and we didn't want to spend our time in the home, inside of the house, because always আমাদের পার্টি হয় হচ্ছে ঘরের ভিতরে। তো আমরা চাচ্ছিলাম যে কোথাও যাব, ইন্টারেস্টিং কোন একটা প্লেসে যাব যেখানে গেলে আমরা অ্যাডভেঞ্চারও পাবো এবং মজা হবে। তো হঠাৎ করে আমার হাজবেন্ডের ফ্রেন্ডের ওয়াইফ, her name is Seema, she was saying যে why not the horror place, let's go to horror place, like hunting place. আমি বললাম যে ওকে ফাইন, এখানে কোথায় রিয়েল হান্টিং প্লেস আছে। তো ইন শর্ট আমরা গুগল করলাম, বিকজ আমরা তখন জামাইকা থেকে আমরা লং আইল্যান্ড রোডে ছিলাম। লং আইল্যান্ড হচ্ছে আমাদের
জামাইকা থেকে ওখানে 30 minutes এর ড্রাইভ or 50 minutes এর ড্রাইভ, depends where you are going. তো হচ্ছে আমরা তখন গুগল করলাম যে সুইট হলো রোড. If you guys Google it, you can see the stories and all, যে বিভিন্ন মানুষ ওখানে গিয়েছে এবং ভিডিও মেক করছে এবং ইউটিউবে এগুলোর অনেক এক্সপিরিয়েন্স আছে যেগুলো আপনারা ভিডিও সার্চ করলে সুইট হলো রোড লিখে সার্চ করলে you guys can see it. Okay, তো ও বললো যে let's go there. আমি বললাম যে ওকে ফাইন, লেটস গো দেয়ার, অ্যাডভেঞ্চার. আমরা খুবই এক্সাইটেড. তো যে ড্রাইভ করতেছিল সে ছিল আমার হাজবেন্ডের ফ্রেন্ড. সে বললো যে তোমরা কি স্টুপিড নাকি, ওয়াই ইউ গাইস ওয়ান্ট টু গো টু দিস প্লেস, লেটস গো টু সামওয়্যার এলস. পরে আমরা বললাম যে না, তিনজনই বললাম যে নো, নাসুরবান্দা উই ওয়ান্টস টু গো, উই ওয়ান্ট টু গো, দ্যাটস ইট. তারপর হচ্ছে ড্রাইভিং. ইন শর্ট, half of the road was so nice. আমরা যখনই কাছাকাছি আসলাম তখন I don't know, I was having headache. And then আমার সাথে যে মেয়েটা ছিল, আমার হাজবেন্ডের ফ্রেন্ডের ওয়াইফ, she was not feeling well also. She was saying like, oh my god, I don't know what I'm feeling weird. এরপরে আমার হাজবেন্ড he is like okay, weird feelings. মানে আমাদের সবারই একটা কেমন জানি ফিলিংস হচ্ছিল ওই প্লেসটা নিয়ে, যে একটা বিরক্তিটা ভাব, বাট উই ওয়ান্ট টু গো টু দ্য প্লেস. আই ডোন্ট নো, আমি বুঝাতে পারবো না এই ফিলিংসটা. ওকে ফাইন, আমরা ঢোকার ইন্টারের সাথে সাথে আমরা অলওয়েজ মানে রাইটে একটা কবরস্থান পড়ে. আমরা কেউ ওই কবরস্থান খেয়াল করিনি, বাট ওখানে একটা কবরস্থান আছে ঢোকার সাথে সাথে সুইট হলো রোডে. এবং ওখানে সাইনবোর্ড দেওয়া, ওখানে হর্সেস সাইনবোর্ড দেওয়া, বাট ওখানে কোনো হর্স কেউ আছে আই নো যে হর্স পেনসিলভেনিয়াতে ভিতরের সাইডে ডাউন টাউনের দিকে ওরা হর্স পালে এবং হর্স আছে এবং রাতের বেলা হর্স খোলা রাখে না কেউ. বাট আমাদের এখানে হর্সের সাইন দেওয়া থাকে যে হ্যাঁ ওই বাসাটাতে বা ওই এরিয়াটাতে হর্সেস আছে. এবং আমরা যখন ইন্টার করছি ওখানে ইন্টারের সময় ওখানে লেখা আছে যে after 12 o'clock if you enter in this particular place, then the responsibility is yours. Nobody is gonna come out and help you out. তো ওইটা দেখে আমরা একটু ভয় পেলাম যে okay, alright. তো তারপর আমি বললাম যে just a road, we are driving there, a lot of cars are driving. তো আনফর্চুনেটলি আমাদের সাথে একটা দুইটা গাড়ি, তখনও টাইম বেশি হয়নি, it was like 11:30 or something. So আমরা যাচ্ছি, আমরা দেখলাম হর্সের সাইন এবং কোনো হর্স নাই. এন্ড ফার্স্টে আমরা বুঝিনি কেন হর্সের সাইন, আমি এটাতে পরে আসবো, এটার একটা স্টোরি আছে, এটাতে পরে আসতেছি. তো আমরা যাচ্ছি, ফার্স্টে আমরা গেলাম, কিছুই দেখলাম না. উই আর সো ডিসঅ্যাপয়েন্টেড, আই এম নট গোনা লাই টু ইউ, আমরা প্রচন্ড ডিসঅ্যাপয়েন্টেড, আমরা কিছুই দেখলাম না. আসলাম, ড্রাইভ করলাম, চ্যানেলটার নিচে দাঁড়ালাম সুইট হলো রোডে, দ্যাটস ইট, চলে গেলাম. ওকে ফাইন, আমরা অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে আমরা বাসার দিকে রওনা হচ্ছি. তো 1 or 2 মাইলসের মতো ড্রাইভ হয়ে গেছে অলরেডি ওই রোডের থেকে বের হয়ে. তো হঠাৎ করে আমি বললাম যে লেটস গো অ্যাগেন. কিছুই দেখলাম না, মজা হলো না. আমরা ভাবলাম যে হান্টিং প্লেস, কিছু একটা সাউন্ড হবে, মজা পাবো. ওকে ফাইন, আমরা কেউ তখন বলতেছে যে সিরিয়াসলি ইউ গাইজ ওয়ান্ট টু গো অ্যাগেন. তারপরে বললো আমার হাজবেন্ডের বলার পরে, তারপর আমি বললাম যে হ্যাঁ লেটস গো. তারপর আমার হাজবেন্ডও রাজি হয়ে গেল আনফর্চুনেটলি, যেখানে সে কোনোদিন রাজি হবার মতো মানুষ না, আই নো দ্যাট. তো সে বললো যে ওকে ফাইন লেটস গো. আমরা আবার ব্যাক করলাম, তখন আমরা মানে রিয়ালাইজ করলাম যে ওয়াজ আ কবরস্থান. ওখানে কবরস্থান থেকে মানে 10 ফিট দূরে ওখানে একটা প্লেসে, একটা জায়গায় আমরা অন্ধকার, প্রচন্ড অন্ধকার, আমরা নিজেদের চেহারা পর্যন্ত দেখার মতো ওখানে কুচকুচে আলো দেখা যাচ্ছিল না. ওকে, এন্ড দেন আমরা ওখানে গাড়ি স্টপ করলো. ফাইন, রোডটা ছিল এমন, রোডটা দিয়ে যদি একটা গাড়ি যায় ইউ ক্যান গো ডাউন অর ইউ ক্যান গো আপ. ইভেন আপনি হচ্ছে গাড়িটা টার্ন করে যে আপনি ইউ টার্ন নিবেন, ইউ ক্যান ডু দ্যাট অলসো. এরকম একটা ছোট বা চিকন রাস্তা ওটা. ওখানে আমরা গাড়ি রাখছি, আমাদের পাশ দিয়ে একটা গাড়ি কোনো মতে গেল, পাস হলো. আমরা গাড়ি রাখার পরে আমরা আর আই ডোন্ট নো, আমরা সবাই চিন্তা করলাম যে ওকে ফাইন, কিছু দেখলামই না, ওকে ফাইন নিচে নামি, নিচে নেমে দেখি এদিক ওদিক দেখি. তো আমরা নিচে নেমে ওদিক ওদিক দেখতেছি, অ্যান্ড
বাই দ্য ওয়ে আই এম সরি, আমি একটা জিনিস মিস করে গেছি, সেটা হচ্ছে আই ওয়াজ ভিডিওইং ইট, আমি ভিডিও করছিলাম। তো ভিডিওটা এতই খারাপ ছিল যে আমাদের চেহারা আমরা দেখতে পাচ্ছিলাম না। ওকে ফাইন, তারপরে ভিডিও করতেছিলাম এবং মজা পাচ্ছিলাম। তো হঠাৎ করে আমরা দেখলাম যে একটা গাড়ি আসতেছে, একটা গাড়ি অলরেডি পাস করে গেছে, অ্যান্ড দেন আফটার 10 মিনিটস আমরা ওখানে দাঁড়ায় গল্প টল্প করতে করতে দেখতেছি আরেকটা গাড়ি আসতেছে। I don't know, everybody was feeling weird. Everybody was saying the same thing, like let's get in the car. পরে আমাদের উইয়ার্ড ফিলিংস এর জন্য আমরা সবাই গাড়িটা আসার আমাদের সামনে এসে স্টপ হওয়ার আগেই আমরা সবাই খুব তাড়াহুড়ো করে না গাড়ির ভিতরে ঢুকে গেলাম। এরপর হচ্ছে গাড়িটা এসে সামনে দিকে গেল, আমরা দেখলাম সামনে কিছুটা দূরে গিয়ে আবার ইউটার্ন নিয়ে সামনে আসলো, আমাদের কাছে আসলো, লাইক ওয়ান হ্যান্ড ফার ফ্রম our car. Then he was saying a teenager guy, আমরা সাউন্ড শুনছিলাম বাট আমরা কেউ ওর চেহারা ভালো মতো দেখতে পাচ্ছিলাম না, বাট ও আমাদেরকে দেখতে পাচ্ছিল। we were so sure because আমাদের গাড়ির লাইটস, and unfortunately আমরা তখন কেউ খেয়াল করিনি যে ওর গাড়ির কোনো লাইটস, আমরা মানে তখন ও সমস্ত জিনিস মাথায় আসেনি। এরপরে he was saying like he was asking us, do you guys know if there is any haunted place? আমি সরি, আমি খুব ইংলিশ ইউজ করছি, আই নো বাংলাতে বলো, বাট আমাদের কমিউনিকেশনটা ইংলিশে ছিল, তাই আমি চেষ্টা করবো যে আমি বাংলাতে বলার। এরপরে ও বললো যে তোমরা কি জানো যে এখানে একটা হান্টেড প্লেস আছে? তো আমরা বললাম যে হ্যাঁ, আমরা তো ওটা দেখতেই আসছি। তারপর আমার হাজবেন্ড ওকে কোয়েশ্চেন করলো যে তুমি কি এখানে থাকো, এখানে অ্যারাউন্ডে থাকো? ও বললো যে ইয়েস, আমি এখানে থাকি অ্যারাউন্ডে। এবং ও আমাদেরকে ইনফরমেশন দিল যে তোমরা ওইখানে একটা পার্কিং লট আছে, তুমি দেখো ওই তাকায় সামনে ওখানে একটা সাইনবোর্ড আছে, আর ওইটাই হচ্ছে হন্টেড, রিয়েল হন্টেড প্লেস। ওখানে তুমি যাবা, ওখানে যে হর্ন করবা, এরপরে হচ্ছে 3 বার করে হর্ন দিবা, এবং ওখানে ব্লাডি ম্যারি নামে একটা নাম আছে, ওর নাম ধরে ডাকবা, এন্ড দেন গলা কাটা একটা কপস আসবে তোমার কাছে ঘোড়ায় চড়ে। এরকম ভাবে ও আমাদেরকে একটা স্টোরি বললো, এন্ড আমরা কেউ বিলিভ করতেছি না, অ্যাজ ইউজুয়াল, ইটস ফানি টু আস। এরপরে ও আমাদেরকে এমন করে কনভিন্স করতেছে যে প্লিজ গো টু দ্য প্লেস। এরপরে আই ডোন্ট নো, আমরা হচ্ছে ওকে বলছি ওকে আমরা যাবো, and আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা ডিসাইডেড করছি যে হ্যাঁ, ইয়েস উই আর গোয়িং এন্ড উই আর ডুইং দ্য সেম থিং হোয়াট হি ওয়াজ ডুইং। সব থেকে শকিং বিষয় হচ্ছে আমরা যা চিন্তা করছিলাম, আমরা যা মানে জিজ্ঞেস করার জন্য বলতেছিলাম, ও সেগুলো আমাদেরকে বলতেছিল, আমাদের মনের কথা আমি যে শুনতে চাচ্ছিলাম। এন্ড ও আমাদেরকে ফার্স্টে বলছে যে আমি এখানেই কোথাও থাকি, এবং ও আমাকে বলছে যে এমনও বলছে যে হ্যাঁ, লাস্ট টাইম যখন ওরা আসছিল ওর একটা ফ্রেন্ড ওই ভিতরে গেছিল, ওরা কিছু এক্সপিরিয়েন্স করছে, এটাও আমাদেরকে বলছে। বাট ও আবার আমাকে জিজ্ঞেসও করছে যে তোমরা কি জানো নাকি এখানে কোনো একটা হন্টেড প্লেস আছে? এগুলো আমরা সবকিছু আমাদের তখন মনে হয়নি, বিকজ আমরা ক্রেজি হয়ে গেছিলাম, যে এক্সাইটেড হয়ে গেছিলাম। আমরা পরে নোটেড করছি এই জিনিসগুলো যে কি আমাদের সাথে হয়েছে। ওকে ফাইন, এরপরে আমরা হচ্ছে ডিসাইড করছি যে ওকে ফাইন, আমরা যাবো ওখানে। তো ও আমাদেরকে বলে পিছনে চলে যাচ্ছে, আমরা ওই সাইনবোর্ডের সামনে আসি, এবং আমরা নোটিস করলাম যে ও আবার ঘুরে আমাদের গাড়ির দিকে আসতেছে। এরপরে আমরা আই ডোন্ট নো, আমরা সবাই ফিলস উইয়ার্ড, সো আমরা বললাম যে লেটস লিভ ফ্রম দিস প্লেস, উই ডোন্ট নো হোয়াট উড হ্যাপেন। এমনও হতে পারে ছিনতাই গাড়ি। তো আমরা অবভিয়াসলি আমরা হরর কোনো কিছু চিন্তা করিনি। ফার্স্টে আমরা চিন্তা করছি যে না, এটা মানে ছিনতাই বা ব্যাড পিপল, ব্যাড টিনেজার্স হতে পারে। ওকে ফাইন, আমরা যাচ্ছি, আমরা যে সাইনবোর্ডটা ক্লোজ করছি ওই সাইনবোর্ডের থেকে পার হতে পারিনি। ওই সেই কবরস্থান থেকে সাইনবোর্ড পর্যন্তই ওর হচ্ছে দূরত্ব, দ্যাটস ইট, এন্ড হি স্টপড দেয়ার। ওকে ফাইন, আমরা বাসায় আসলাম। বাসায় এসে আমরা গুগলে সার্চ করলাম যে প্লেসটা কি। ওখানে লেখা আছে গত 3 months বিফোর আমরা ওখানে গেছি 3 months আগে 3 জন টিনেজার্স ওখানে কার অ্যাক্সিডেন্টে মারা গেছে। And we were so shocked যে seriously, and then আমরা ওদের কথাগুলো আমরা সবাই চিন্তা করে পয়েন্ট আউট করলাম। এন্ড দেন আমি যে ভিডিও করতেছিলাম, আমি সেইটা এখন ভিডিও করতেছিলাম, ইউ ওয়ান্ট বিলিভ মি, আমাদের সবার কথা আছে, আমার কথা, আমি কি কথা বলতেছি সবার কথা আছে। ইভেন আমরা গাড়ির ভিতরে ঢুকলাম, আমি আমার ফোনটা ওই পাশে ওদের গাড়ির দিকে দিয়ে রাখছিলাম। সিরিয়াসলি
ওইখানে কোনো গাড়ি ছিল না, ইভেন গাড়ি ছিল না, কি বলবো, শুধু আমাদের ভয়েস শোনা যাচ্ছে, সবকিছু অন্ধকার, ইভেন আমাদেরকেও দেখা যাচ্ছে না। আর আমাদের গাড়ির ভিতরে না লাইট ছিল। ওকে ফাইন, ওটা গেল। এরপরে হচ্ছে আমরা ওটা যাওয়ার পরে আমরা 2-1 সপ্তাহ পর এই ঈদের একদিন আগে আমরা সবাই ক্রেজি ডিসিশন নিলাম যে ওকে ফাইন আমরা যাবো আবার ওখানে, জাস্ট ফর ফান আমরা যাবো ওখানে। ও আচ্ছা, এর আগে আমি একটা জিনিস মিস করছি, সেটা হচ্ছে আমরা এর আগে এই জিনিস সবকিছু হওয়ার পর আমরা হচ্ছে একটা ওয়াটার পার্কে গেছি। আমার ফোন ওয়াটারপ্রুফ, আমার ফোন এর আগে আমি সুইমিং পুলের ভিতরে পিকচার তুলছি, আমার ফোনের কিছু হয়নি। আনফরচুনেটলি আমার ফোনটা একদম মানে নষ্ট হয়ে গেছে, আমার ফোনের মধ্যে সব ডাটা আছে। আর যেহেতু আমি ফোন ইউজ করি, ক্লাউডের একটা ব্যাপার থাকে, ক্লাউড দিয়ে ইউ ক্যান গেট ইউর অল ইনফরমেশন এন্ড ডাটাস ব্যাক, বাট সারপ্রাইজিংলি আমার কোনো ডাটা এবং ইভেন আমার কোনো পিকচার্স, কোনো ভিডিওস ওখানে আর আসেনি যে আমি আপনাকে প্রুফ পাঠাবো, আনফরচুনেটলি। ওকে ফাইন, এটা গেল। এরপর হলো আমরা আবার ডিসিশন নিলাম যে আমরা যাবো ওখানে। তো আমরা গেলাম আবার। তো ফার্স্ট টাইম অ্যাজ ইউজুয়াল আমরা কোনো কবরস্থান পাইনি, এইবার আমরা কোনো কবরস্থানই দেখিনি। ইভেন আমাদের ওই স্পেসিফিক প্লেসে আমাদের ওইটা মাথাও ছিল না যে এখানে কোনো কবরস্থান আছে। তো যাই হোক, আমরা কবরস্থান কোনো পাইনি, আমরা সামনে আগাচ্ছি। তো ফার্স্টে অ্যাজ ইউজুয়াল কিছু হয়নি, বাট আমি এবার একটা জিনিস এক্সপিরিয়েন্স করছি। যখন গাড়ি চলছিল তখন আমি দেখলাম যে কেউ একজন জঙ্গলের ভিতরে, ফরেস্টের ভিতরে হেঁটে, জাস্ট আমি পা দেখলাম উপরে। আমার অত টাইম ছিল না যে আমি উপরে হঠাৎ করে তাকাবো, বা ওই জিনিসই ছিল না। আমি চোখের 1 সেকেন্ডে ওটা গায়েব, যে আমি একটু সময় নিয়ে বুঝবো যে কি জিনিসটা, কোনো পশু পাখি বা কিছু, ওইরকম কোনো সিচুয়েশন ছিল না। আমার কাছে মনে হলো যে কারো একটা পা এখান থেকে ওখানে হেঁটে ভিতরে চলে গেল, জাস্ট একটা স্টেপ আমি দেখলাম। ওকে ফাইন, আমিও দেখছি, আমার পিছনে যে বসেছিল একটা ফ্রেন্ড, সেও দেখছে। তো আমরা ওইটা নিয়ে বেশি মাথা ঘামাইও নি। তো আমরা আবার সামনে সোজা যেয়ে আমরা আবার রিটার্ন করে আমরা চ্যানেলটার মাঝখানে আমরা ওই ব্রিজটার নিচে দাঁড়ালাম। তো আমার হাজবেন্ড বললো যে আমি যে ড্রাইভ করতেছি, আমি ওখানে যে স্টপ হয়েছি, আমার কাছে মনে হচ্ছিল যে কেউ গাড়িটাকে টান দিয়েছে। যে ড্রাইভার, he knows what's going on with his car, so he was feeling like somebody was pulling up his car. And then সব থেকে ভয়ঙ্কর জিনিস হচ্ছে, আমি তখন কিছুই দেখিনি, আমার পিছনের জন্য কিছুই দেখেনি। আমার হাজবেন্ড আমার মানে ব্যাকের উইন্ডো দিয়ে, ও এবার মানে রাইটের ব্যাকের উইন্ডো দিয়ে দেখলো যে কেউ একজন ওকে বললো যে প্লিজ লিভ, হাতে দিয়ে ইশারা করলো, অ্যান্ড হি আন্ডারস্ট্যান্ডেড। আমার হাজবেন্ড বুঝলো যে কেউ ওকে ইশারা করে বলছে যে এখান থেকে চলে যাও। অ্যান্ড ও কথা বলতে পারছিল না, আমাদের সব উইন্ডো গুলো অফ ছিল, এবং ও কথা, আমি ওকে জিজ্ঞেস করছি যে হোয়াটস গোয়িং অন, ওয়াই ইউ আর সো হাইপার, এন্ড হি ওয়াজ সেইং না আমরা এখানে এক মুহূর্ত থাকবো না, উই হ্যাভ টু লিভ। অ্যান্ড হি ওয়াজ লাইক শেকিং, হি ওয়াজ ভাইব্রেটিং, ওর শরীর সব কাঁপতে ছিল এরকম। আমরা ওখান থেকে বের হলাম, অ্যান্ড দেন হি টোল্ড মি হোয়াট ওয়াজ দ্য হ্যাপেন, কি হলো ওখানে। অ্যান্ড দ্য টাইম ওয়াজ 2:30 and I know it because গাড়ি টাইম দেখছিলাম আমরা। তো সেই সময় আমরা সেকেন্ডবার যখন গিয়েছি তখন লেট নাইটে গিয়েছিলাম। তো যাই হোক, এটাই ছিল আমার স্টোরি। অ্যান্ড আমরা অলওয়েজ ভূত ফিল্ম শুনি, আর আমি জানি অনেক লং একটা টাইম নিয়েছি। বাংলাদেশের সবাই ভালো থাকুক, তার সাথে সাথে ভূত ফিল্ম এখন কেন আরো 10 years, 20 years, 30 years চলুক, আমাদের এটাই প্রেই থাকবে। আমরা সবাই আমাদের বাসার, শুধু আমাদের বাসার না, যতজন এখানে বেঙ্গালি পিপল আছেন সবাই অলমোস্ট লাইক শোনেন, ইউ আর সো পপুলার ইন নিউ ইয়র্ক, ইন এভরিওয়্যার রাসেল ভাইয়া, অ্যান্ড উই প্রাউড অফ ইউ যে এত পপুলার একটা শো আপনি করেন। And thank you. We enjoy Bhoot FM all day. This was the reason যে আমরা ওই ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স নিতে গিয়েছি। মানে we are so lucky যে আমাদের কারো কোনো কিছু হয়নি। থ্যাংক ইউ, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ওয়েলকাম ব্যাক। অনেক লম্বা একটা ঘটনার পরে আবারও ফিরে আসলাম আপনাদের কাছে। শুনছেন সব সময়ের রেডিও ফুড এফএম, আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম ভাই, এবং আজকে অতিথিরা নাইট কামস লাইভ উইথ গ্রামীণ ফোন। আমরা চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে। তার একটা ঘটনা রয়েছে, যেটা দ্বিতীয় ঘটনা, সেই ঘটনাটি শুনে আসবো, এবং আশা করছি যে এই ঘটনাটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। চলুন শুনে আসি আমাদের প্রথম অতিথির দ্বিতীয় ঘটনা। আপনার নামটা আরেকবার একটু বলতে হবে, আপনি কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাবেন। প্রথমেই ধন্যবাদ দিতে চাই রাসেল ভাই আরেকবার সুযোগ দেওয়ার জন্য, এবং ধন্যবাদ রেডিও ফুড থেকে।
জি, আমার নাম প্রিন্স। আমি আমার হোমটাউন সাতক্ষীরা এবং আমি ঢাকাতে থাকছি। তো এই ঘটনাটা রাসেল ভাই নর্মালি আমার জীবনের অন্যতম একটা ভয়ের ঘটনা। তো ঘটনাটা ঘটেছে আমার হোম ডিস্ট্রিক্টেই, সাতক্ষীরাতেই ঘটেছে। ঘটনাটা হচ্ছে বেশ কয়েক বছর আগেরই। আমি তখন ফার্স্ট ইয়ার শেষ করেছি। ফার্স্ট ইয়ার শেষ করার পরে আমি সেকেন্ড ইয়ারের ক্লাস শুরু হওয়ার আগে বেশ কিছুদিন মানে সময় ছুটি ছিল। তো সেই ছুটির সময়টা আমি বাসায় ছুটি কাটাতে যাই এবং বাসায় ছুটি কাটাতে যাওয়ার পরে আমি আমার বাবা আমাকে বলে যে তোমার দাদিমা যেহেতু একা থাকে গ্রামে, তো তুমি একটু দাদিমার সাথে দেখা করে এসো, তার খোঁজ খবর নিয়ে এসো। আমাদের বাসাটা রাসেল ভাই শহরে, একেবারে সদরে আমাদের বাসা, সাতক্ষীরা সদরে আমাদের বাসা, এবং সেখান থেকে প্রায় 55 কিলোমিটার দূরে আমাদের গ্রাম। তো যেদিন আমার যাওয়ার কথা ছিল ওই দিন আমি সারাদিন সময় পাইনি। সারাদিন আমার ব্যক্তিগত কিছু ব্যস্ততা ছিল, সেই ব্যস্ততার জন্য আমি সময় বের করতে পারিনি। তো সন্ধ্যার পরে মানে রাত্রে আমার দাওয়াত ছিল আমার ফুপির বাসায়। তো আমার ফুপির বাসায় আমি খাওয়া দাওয়া শেষ করতে করতে তখন প্রায় রাত 10টা বাজে। তো রাত 10টা বেজে যায়। তারপরে আমি চিন্তা করলাম যে এত রাত্রে আমার যাওয়া ঠিক হবে কি ঠিক হবে না। তো তারপরে আমার বাবার সাথে কথা বললাম এবং তার সাথে কনভারসেশন করার পরে যেটা ডিসিশন নিলাম যে ঠিক আছে যাই, রাতটুকু থাকবো, পরের দিন সারাদিনটা দাদিমার সাথে সময় দিব এবং পরের দিন বিকালে আমি আবার সাতক্ষীরাতে ব্যাক করব। তারপরে যেটা হয় সেটা হচ্ছে আমি ফুপির বাসা থেকে রওনা দিই এবং তখন অলমোস্ট 10টা বেজে যায় এবং 10টা বেজে যাওয়ার পরে একটা লাস্ট গাড়ি আছে, মানে লাস্ট টিপ 10টা থেকে 10টা 15-র মধ্যে যে গাড়িটা সেটা হচ্ছে লাস্ট টিপ। এই সময়ের মধ্যে যদি আমি না যেতে পারি তাহলে আমি আর কোনো গাড়ি পাবো না। তো সেই একটা গাড়ি আছে সেটা হচ্ছে যশোর থেকে সরাসরি কালীগঞ্জ যায় এবং আরেকটা গাড়ি হচ্ছে খুলনা থেকে কালীগঞ্জ এবং শ্যামনগর। তো আমি চিন্তা করলাম যে আমি যদি যশোরের গাড়িটাতে উঠি তাহলে আমাকে কালীগঞ্জে নামিয়ে দেবে এবং ওখান থেকে আমাকে আবার বাস চেঞ্জ করতে হবে, তো সেটা আমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে। তো আমি চিন্তা করলাম যে ঠিক আছে আমি সরাসরি যে গাড়িটা যাই খুলনার গাড়ি, ওই গাড়িটাতে আমি উঠে যাই। তো আমি খুলনার গাড়িটার জন্য অপেক্ষা করলাম এবং 5 মিনিট পরে সেই গাড়িটা আসলে আমি গাড়িটাতে উঠলাম। গাড়িটাতে রাসেল ভাই কোনো যাত্রী ছিল না, কারণ অত রাত্রে ন্যাচারালি কোনো যাত্রীও ছিল না। অনলি 2 জন আমরা যাত্রী। একজন চাচা ছিলেন, তিনি হচ্ছে আমি যে সিটটাতে বসা তার থেকে 2টা সিট সামনে ডান পাশে বসেছিলেন এবং যে হেল্পার ছিলেন সেই হেল্পারটা হচ্ছে দরজার সাথে যে প্রথম সিটটা ওই সিটে বসা ছিলেন এবং ড্রাইভার। এই 4টা মানুষ ছাড়া পুরো বাসে আর কেউ ছিল না এবং পুরোটা রাস্তা মানে সাতক্ষীরা থেকে কালীগঞ্জ পর্যন্ত এই পুরোটা রাস্তার মধ্যে কোথাও কোনো সিগন্যাল পড়ে নাই। তো কালীগঞ্জ পর্যন্ত যখন যাই তখনও জিনিসটা নর্মাল ছিল, সবকিছু স্বাভাবিক ছিল। তো কালীগঞ্জে যাওয়ার পরে যে ড্রাইভার থাকে সে একটু ব্রেক নেয়, বলে যে প্যাসেঞ্জার নেই যেহেতু আপনারা 2 জন, আমরা অনেক রিল্যাক্সে যেতে পারবো, তো আমরা একটু রেস্ট নিব। তো ড্রাইভার একটা পান খেলো এবং যে হেল্পার ছিল সে বাইরে থেকে একটা দোকান থেকে চা নিয়ে আসলো এবং 2 জন চা খেলো। চা খাওয়ার পরে 2 জন কিছুটা সময় স্পেন্ড করলো ওখানে, করার পরে গাড়িটা আবার স্টার্ট করলো। তো যারা সাতক্ষীরার বাসিন্দা আছেন এবং তার এপার ওপার যারা আছেন সবাই জানেন যে কালীগঞ্জ যখন পার হয় তখন ওই জায়গাটা অনেক ফাঁকা জায়গা। কালীগঞ্জের পরে যে জায়গাগুলা ব্রিজের পরে সেটা অনেক ফাঁকা জায়গা। 2 পাশে দেখতে পাবো ইটের ভাটা, অসংখ্য ইটের ভাটা, না হলে দেখতে পাবো মাছের ঘের, সেখানে মাছ চাষ করা হয়, চিংড়ি বা অন্য যে সমস্ত পোনা সেগুলো চাষ করা হয়। তো ফাঁকা রোড, জনশূন্যহীন প্রান্তর এবং আশপাশ একটা অন্যরকম একটা পরিবেশ, একটা ভৌতিক একটা অবস্থা সৃষ্টি হয়েছিল সেখানে। তো আমার সেরকম কোনো কিছু মনে হচ্ছিল না, তারপরেও একটা নিজের কাছে কেমন কেমন লাগছিল এবং চারপাশে ফাঁকা ফাঁকা জায়গা। তো তখন অলমোস্ট 11টার বেশি বেজে গেছে।
11টার বেশি বেজে গেছে যাওয়ার পরে। আসলে তখন বুঝতে পারছেন যে গ্রামে রাত 11টা মানে অনেক গভীর, অনেক রাত। হ্যাঁ। তো সেখানে আর কি কোনো লোকজন ছিল না এবং একটু আনইজি লাগছিল। তো কিছু দূর যাওয়ার পরে আমি ফিল করলাম যে আমার নাকে একটা স্মেল আসছে। দ্যাট ওয়াজ মানে ডিস্টার্বিং। কারণ ব্যাপারটা হচ্ছে যে আমি পাতার বিড়ির গন্ধ পাচ্ছিলাম। পাতার বিড়ির গন্ধটার অভিজ্ঞতা আমার আগে ছিল, আমার পরিচিত একজন খেত। সো সেটা আমি পেলাম। পাওয়ার পরে আমি জিনিসটা একটু ফিল করলাম যে বাসের মধ্যে আমি কে করছে। তো আমার সামনে যে চাচা বসেছিলেন ডান পাশে, সে দেখি ঘুমাচ্ছে রিল্যাক্স, এবং সামনের যে হেল্পার মাথা উঁচু করে দেখলাম সেও নর্মাল, ড্রাইভারও নর্মাল। তো আমি পেছনে তাকিয়ে দেখলাম যে একজন বসে বিড়ি খাচ্ছে। আমি ওনাকে রিকোয়েস্ট করলাম যে দেখেন আপনি এটা বাইরে মুখ দিয়ে খান বা হচ্ছে সামনে চলে যান খাওয়ার জন্য, মানে আপনার অসুবিধা হচ্ছে। হ্যাঁ, আমার ব্যক্তিগতভাবে আমার প্রবলেম হচ্ছিল। তো যখন আমি ওনাকে রিকোয়েস্ট করলাম, উনি একটু খুশি হলেন। উনি আমার ডান পাশের যে সিটটা ছিল, ডান পাশের রোতে যে সিটটা ছিল, সেই সিটটাতে এসে তিনি বসলেন এবং তিনি আমার সাথে গল্প করতে লাগলেন। এবং তিনি একতরফায় গল্প করছিলেন। গল্পগুলো অনেকটা এরকম ছিল যে আমার খুব দিনটা ভালো যায়নি, আমি মাছ বিক্রি করতে পারিনি, আজকে আমার কি হবে বাসায় গেলে, অনেক কিছু আমাকে শেয়ার করছেন। তো আসলে রাত বাড়ছিল, আমি একটু কষ্ট পাচ্ছিলাম, জার্নি করা আমার অতটা অভ্যাস নেই। তো আমি না একটু ডিস্টার্ব হচ্ছিলাম। আমি ওনাকে রিকোয়েস্ট করলাম যে আমাকে একটু একা থাকতে দেন। তারপরে উনি ওনার মতো বকে যাচ্ছিলেন। তো এর মধ্যে আমি কখন ঘুমিয়ে পড়ছি। ঘুমিয়ে পড়ার পরে আমি যখন ঘুম থেকে উঠছি, ওঠার পরে আমি যখন ডান পাশে তাকালাম তখনও দেখলাম লোকটা বসে আছে। এবং যখন আমি সামনে তাকালাম তখন দেখি যে সেই সামনের চাচাটা তিনিও ঘুমাচ্ছেন, হেল্পার ঘুমাচ্ছেন এবং ড্রাইভার বাস চালাতে চালাতে ঘুমিয়ে পড়তেছেন, মানে ঝিমাচ্ছেন উনি বারবার। তো আমি দৌড়ে যে আস্তে আস্তে যে ওনার পেছনে যে ওনার পিঠে আমি হাত রেখে বললাম যে আপনি ঘুমাচ্ছেন কেন, আপনি দেখে গাড়ি চালান, অ্যাক্সিডেন্ট হতে পারে। তখনও রাসেল ভাই গাড়িটা চলমান ছিল। তো আমি ওনাকে করলাম। তো তারপরে উনি একটু তৎপর হলেন, উনি আবার ড্রাইভ করা শুরু করলেন। তারপরে আমি যখন ব্যাক করতেছি আমার সিটে বসার জন্য, তখন আমি দেখলাম আমার পেছনে বা আমার পাশের সেই মানুষটা আর নাই। তখন আমি জিনিসটা ফিল করলাম যে আসলে সে কোথা থেকে এসেছিল এবং কোথায় চলে গেল। আমি হেল্পারকে জিজ্ঞেস করলাম যে ইনি যে এমন একজন লোক আসছিল, আমার পাশে বসছে, আমার পেছনে ছিল। উনি বললেন যে ভাই আপনার মনে হয় কোনো ভুল হচ্ছে, কেউ তো উঠে নাই। আমি বললাম কালীগঞ্জে যে ব্রেক ছিল ওই ব্রেকে কেউ কি উঠছে? বললেন যে না, আপনারা দুইজনই প্যাসেঞ্জার ছিলেন, আর কেউ ছিল না। তো রাসেল ভাই এখানেই শেষ হয়নি। আমি যখন নেমে গেলাম, আমার গ্রামের বাসা হচ্ছে খানপুর। তো খানপুর বাস স্ট্যান্ড যেটা, ওখানে নেমে গেলাম। ওখান থেকে 5 মিনিটের হাঁটা রাস্তা আমার দাদার বাড়ি। তো 5 মিনিটের হাঁটা রাস্তা, ওই রাস্তাতে যখন আমি হাঁটতে শুরু করলাম, হঠাৎ করে পেছন থেকে একটা আওয়াজ শুনলাম যে ভাই আমার গল্পটা আপনি শুনলেন না? তারপর আমি পেছনে তাকালাম যে কেউ যেন আমাকে ডাকছে। তো আমি আফসোস করছে সে যে তার কথাগুলো আমি শুনলাম না। আমি পেছনে তাকালাম, দেখলাম কেউ নেই। তো আশপাশে কয়েকটা চার দোকান ছিল, কয়েকটা স্টল ছিল, সেগুলো সব বন্ধ করা এবং তার সামনে কিছু কুকুর ঘোরাফেরা করছে। তো আমি দেখলাম যে ওইদিকে আর এগিয়ে কাজ নেই, কামড় টামড় দিতে পারে। তো আমি আবার হাঁটা শুরু করলাম এবং বারবার আমাকে পেছন থেকে কেউ একজন ডাকছিল এবং তারপরে আমি প্রচন্ড ভয় পেয়ে যাই এবং আমি একদম মাটির দিকে তাকিয়ে আমার বাসায় আমি ঢুকে পড়ি। তো রাসেল ভাই এই ছিল আরেকটা ঘটনা। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে এবং আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনাটায় আমরা যাব। কোথা থেকে এসেছেন এটাও একটু বলে ফেলবেন, তারপর আপনার ঘটনায় যাব। ধন্যবাদ রাসেল ভাই আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি মোহাম্মদ সবুজ আহমেদ, আমি আসছি টাঙ্গাইলের মির্জাপুর থেকে। জি। আমার ঘটনাটা হচ্ছে রাসেল ভাই, আমার ঘটনাটি অনেক পুরনো ঘটনা, আনুমানিক 40 বছর আগের ঘটনা। আচ্ছা। ঘটনাটি ঘটে আমার এক দূর সম্পর্কের চাচার সাথে। চাচার নাম ছিল মসলিম উদ্দিন। তো আমার ওই সময়কার আমাদের গ্রামে আমার চাচা তো একটা দাদা ছিল, তার নাম মাহমুদ আলী মন্ডল। আচ্ছা। তো ওই দাদাটা অনেক
বড় আর কি নাম করা আশপাশ গ্রামের নাম করা কবিরা ছিলেন। উনি জিন ভূত এবং সাপে কাটা রোগীদের আর কি উনি বাঁচাতেন আর কি। তে ওই মুসলিম চাচার খুব ইচ্ছা ছিল যে উনি ওনার কাছ থেকে কবিরাজি শিখবে। তো ওই মুসলিম চাচা ওই দাদার কাছে গিয়ে যখন প্রস্তাব দেয় যে আপনি আমাকে আপনার এই কাজ কিছু আমাকে শেখান, তো দাদা প্রথমে রাজি হয় নাই ওনাকে শেখানোর জন্য। তো উনি নাসর বান্দা, উনি দাদার পিছ লেগে আছে। তে দাদা চিন্তা করলো ও যখন এতটাই আগ্রহ তাইলে আমি একটা সুযোগ দিয়ে দেখি। সে ওনাকে একটা প্রস্তাব দেয় যে তুমি যদি এই কাজটা করতে পারো তাইলে আমি তোমাকে শিখাবো। তে মুসলিম চাচা বললেন আচ্ছা বলেন আমাকে কি করা লাগবে। তে উনি বললেন যে তোমাকে শ্মশান ঘাট থেকে বড় মেয়ের চুল কেটে আনা লাগবে। তে দিন হতে হবে অমাবস্যা বা পূর্ণিমার দিন, এমন সময় তোমাকে এই কাজ করা লাগবে। তে মুসলিম চাচার এতই আগ্রহ ছিল যে উনি উনার সাহসিকতার সাথে উনি এই প্রস্তাবে রাজি হয়ে যান। তে বলে ঠিক আছে তাইলে আমি আগে সন্ধান নিয়ে দেখি যে এটা এমন মানুষ বড় মেয়ে পূর্ণিমা বা অমাবস্যার রাতে কবে মারা যায়। তে উনি সন্ধান লাগাই লোকজনের কাছে। তে অনেকদিন পর সন্ধান করতে করতে হঠাৎ একদিন আর কি উনি শুনতে পায় যে ওই দিনকে পূর্ণিমা ছিল, যে একটা মেয়ে বড় মেয়ে সুইসাইড করে মারা গেছে। তো পরে উনি ওই কবিরাজ দাদার কাছে গিয়ে বলে যে চাচা আজকে একটা বড় মেয়ে মারা গেছে। তো উনি বলে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি শ্মশানে গিয়ে দেখো যে ওই মেয়েটাকে কোথায় মাটি দেয়। তে চাচা ওনার কথা মতো শ্মশান ঘাটে যায়, গিয়ে উনি দেখে আসে যে কোন জায়গায় ওই মেয়েটাকে চাপা মাটি দিতেছে। তে দেখে এসে চাচার কাছে দাদার কাছে চলে আসে, কবিরাজ দাদার কাছে এসে তখন বলে যে আমি দেখে আসছি। তে বলে তুমি প্রস্তুতি নিয়ে রাত্রে আমার কাছে আসো। পরে উনি প্রস্তুতি নিয়ে রাত্রে যায় দাদার কাছে। দাদা বলে তোমাকে যেতে হবে, তোমার গায়ে কোনো পোশাক থাকবে না, আর তোমাকে আমি কিছু জিনিস দিয়ে দেবো, এটা নিয়ে তুমি যাবা। পরে রাত্রে ওই দাদা ওনাকে কিছু শুকনো সুপারি আর একটা ধারালো অস্ত্র দেয়, আর উনি ওনার পোশাক ছাড়াই মাঠ দিয়ে ওই শ্মশান ঘাটে চলে যায় যাতে লোকজনের সাথে দেখা না হয়। পরে গিয়ে উনি প্রথমে সেই মেয়েটার ওই কবর খোঁড়া শুরু করে। খোঁড়ার পরে উনি এক পর্যায়ে মেয়েটার লাশ আর কি বের হয়ে আসে। তখন ওই মেয়েটার লাশটা সাদা কাপড় দিয়ে পেঁচানো ছিল। তো উনি তখন ওই লাশের মুখটা প্রথমে আর কি খোলার পরে দেখে লাশটার চোখ খোলা, আর চোখে সাদা, শুধু সাদা মণিটাই আছে, কালো কোনো মণি নাই। এটা দেখে উনি ভয় পায় না। ওই কবিরাজ দাদা কয় তোমার কোনো ক্ষতি হবে না, আমি তোমার এখান থেকে প্রোটেকশন দেব। তো উনি প্রথমেই ওই মেয়েটার চুল আর কি কাটার জন্য অস্ত্রটা নিয়ে ও চুল দিকে হাত বাড়ায়। তখন ওই লাশটি ওনার দিকে উঠে এসে আর কি আক্রমণ করতে চায়, হা করে আর কি কামড় দিতে, এক পর্যায়ে কামড় দিতে চায় আর কি। পরে উনি কি করে, ওনার সেই কাছে সেই শুকনো সুপারি ওই লাশটার মুখের ভিতরে ঢুকিয়ে দেয়। তখন উনি রাগের সাথে সেই লাশটি ওই সুপারিগুলো কড়মড় করে চিবাতে শুরু করে। তখন ওই সুযোগে মুসলিম চাচা ওই লাশটার চুল আর কি কেটে নেয়। চুল কেটে নিয়ে কোনো মতে ওখান থেকে উঠে মাটি দিয়ে আর কি ওখান থেকে রওনা করে। যখন উনি রওনা করে এক পর্যায়ে যাইতে যাইতে হঠাৎ উনার পেছন থেকে কান্নার আওয়াজ শুনতে পাই। কান্নার আওয়াজ করে, আর ওই একটা আওয়াজ শুনতে পাই যে বলে যে আমি তোমার কোনো ক্ষতি করি নাই, তুমি আমার চুল কেটে নিয়ে যাচ্ছ কিসের জন্য, তুমি আমার চুল ফেরাই দিয়ে যাও। তো এই কথা শোনার পরে চাচা ওনার দিকে তাকায় না, ওনার দিকে না তাকিয়ে উনি ওনার গন্তব্যস্থানে যাওয়ার জন্য আর কি চলে যায়। পরে আমাদের গ্রামে যখন উনি প্রবেশ করবে, ওই কবিরাজ দাদা ওনাকে বলে দিছিল যে তুমি যদি কাজে সফল হও তো ডাইরেক্ট আমার কাছে আসবা, বাড়িতে না গিয়ে। তো উনি ভাবে যে
কবিরাজ চাচা হয়তো এই সময় ঘুমিয়ে গেছে, আমি আর ওনাকে ঘুম না ভাঙিয়ে আমি নিজ বাড়িতে চলে যাই। তো উনি নিজ বাড়িতে চলে যায়, যাওয়ার পরে ওই চুলগুলা একটা সরিষার পাত্রে রাখে আর কি। রাখার পরে উনি ওনার মতো শুয়ে পড়ে, কিন্তু কান্নার আওয়াজটা ওনার ঘরের পিছন থেকে আর কি আবার আসা শুরু করে, কোনো রকম থামে না। এই আওয়াজটা হঠাৎ ওই মুসলিম চাচার বাবা শুনতে পাই। বাবা শোনার পরে উনি উঠে আসে আর কি। উনি উঠে আসে মুসলিম চাচাকে ডাক দেয় যে তোর ঘরের পিছন থেকে কে কান্না করে, কিসের আওয়াজ আসতেছে। তখন মুসলিম চাচা ওনার বাবার কাছে মিথ্যা কথা বলতে পারে না, যে ঘটনা ঘটছে সেটা আর কি খুলে বলে। পরে ওনার বাবা অনেক রাগান্বিত হয়ে যায় এবং বলে তুই যা আনছিস তা ওর ফেরাই দে। পরে ওনার বাবার কথা শুনে উনি আর কিছু করার থাকে না। পরে উনি সেই চুলটা নিয়ে ওনার ঘরে জালনার দিয়ে নিজে ফেলে দেয়। পরে ফেলে দেওয়ার সাথে সাথে কান্নার আওয়াজটা বন্ধ হয়ে যায়। পরে উনি ওনার মতো ঘুমিয়ে পড়ে। পরে সকালবেলা ওনার ঘুম ভাঙতে আর কি দেরি হয়। পরে ওনার বাবা মা যায় দেখে ওনার গায়ে প্রচুর জ্বর। পরে সেই কবিরাজ দাদাকে ডেকে আনা হয়। আনার পরে কবিরাজ দাদা বলে ও যদি এই কাজ করার পরে আমার কাছে যাইতো তাহলে ওর কোনো সমস্যা হতো না, তাও ভয়ের কোনো কারণ নেই। পরে ওই দাদা ওনাকে ঝাড়ফুঁক করে আর পানি পড়া দিয়ে আর কি মাদুলি দিয়ে বলে আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। তো এই ছিল ঘটনা রাসেল ভাইয়া। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আমি দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের লিখছেন এবং অনেকে একসাথে লিখছেন বলে সবারটা পড়া সম্ভব হচ্ছে না, কিন্তু কিছু কিছু জিনিস আমার কাছে আছে। তো যাই হোক, আমাদের হাতে সময় কম, আমাদের গেস্ট 2 জন না, গেস্ট 3 জন, তাদের কাছ থেকে আমরা ছোট্ট ছোট্ট করে তাদের ঘটনাগুলো শুনে ফেলবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি বংশাল থেকে আসছি, পুরান ঢাকা থেকে। জি। আমি আমার কাজিন আমার আপুর বাসায় বেড়াতে গেছিলাম এই সামনে রোজারিতে। তারপরে সেখান থেকে যাবার পরে আমার কাজিন বাসায় রয়েছে। তারপরে আমি একটা মাঠ ছিল ওদিকে বালুর মাঠ নামে, সেই মাঠে আমি গেছিলাম বিকালের প্রায় শেষ দিকে। তখন মানুষ আইসা পড়ে, আমি তো তা জানি না, আমি জানি বিকাল টাইমে মানুষ ঘুরতে যায়। সে সময় আমি গেছি, যাবার পরে সন্ধ্যা হয়ে গেছে। তারপরে একটু কিছুক্ষণ বসলাম, বসার পরে তারপরে ওদিকে চা টু খাইলাম। খাওয়ার পরে তারপরে দেখি মাগরিবের আজান দিয়ে দিছে। মাগরিবের আজানের পরে পরে একটা লোকজনও নাই ওই মাঠের ভিতরে। তারপরে আমি এখন চিন্তা করতেছি আমি একে একে কিভাবে যাব। তারপরে এখন লোকজনও নাই। তারপরে আমি আস্তে আস্তে টর্চ লাইট নিয়ে, ফোনের টর্চ লাইট নিয়ে আমি আস্তে আস্তে আসতেছি। আসার পথে দেখি এক লোক আড়াল থেকে বাইরেতেছে, এই উঁচা লম্বা। বাইরে জিজ্ঞেস করে কি আমার পিছনে পিছনে আসতেছে, আইসা জিজ্ঞেস করে আপনি কোথায় যাবেন। আমি বললাম ভাই আপনাকে তো আমি চিনতে পারলাম না, আপনি কে? বলে আপনি কোথায় যাবেন আগে বলে। আমি বলি তো আমার বোনের বাসার সামনে, সেখানে আমি চলে যাব। বলে কি আপনাকে আমি আগে দিতে পারি? আমি কই না লাগবে না, ইটস ওকে। এবার লোকটা, আমি পিছন দিকে তাকাইছি, তার 1 মিনিট পরে লোকটা ভ্যানিশ মানে এখান থেকে আপনি তারপরে দেখতে পাননি। তারপর আপনি সেখান থেকে চলে এসেছেন এবং আপনার মা আপনাকে তারপরে বলেছে ওই জায়গাটা খুব নির্জন এবং ওই জায়গায় সুইসাইড করেছে কেউ একজন, তারপর থেকে সমস্যাটা হয়। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার স্টোরির জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। রাসেল ভাই আমার ঘটনা। জি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ আপনাদের ঘটনার জন্য অনেক ধন্যবাদ। আমার কাছে একটা চমৎকার ইমেল আছে, আমি জানি না সেটা পড়ার সময় পাবো কিনা। আচ্ছা, আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন? আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি মোহাম্মদ মেহবুব হাসান মিশাল। আমি 9টা থেকে আসছিলাম, রাজশাহী থেকে। আচ্ছা। তো ঘটনাটা মানে চাঁদপুরের ঘটনা, রিশাদ নামে এক মেয়ের আম্মুর কাছ থেকে শোনা ঘটনা আমার। তো মানে ঘটনাটা এমন যে 1971 সালে যখন যুদ্ধ হয় রাসেল ভাই, তখনকার মানে হিন্দু বাড়ি, যেটা হিন্দু বাড়ি বেঁচে অনেকে চলে যায়, তো হিন্দু বাড়ি কিনতে থাকে, মানে তার নানু কিনছিল। তো বাসাটা যখন কিনে, তারপরে 1983 সালে ঘটনাটা যখন ঘটে, তখন রাসেল ভাই মানে তিনি হোটেল ব্যবসায়ীর সাথে জড়িত ছিলেন, যার সাথে ঘটনাটা ঘটা। তো রাসেল ভাই হোটেল ব্যবসা, তো হোটেল বন্ধ করতে করতে রাসেল ভাই 1টা-1:30টা বেজে যেত। তো আসতো বাসায়, এসা যেদিন আসছে, যেদিন ঘটনাটা ঘটে সেদিন তার সাথে মানে তার স্ত্রী অনেকটা মনোমালিন্য হয়, যার ফলে তিনি ঘুমিয়ে পড়েন, রাত্রে ঘুমিয়ে পড়েন। তো তার স্ত্রীর দিকে খেয়াল দেওয়ার তার কোনো ইয়া ছিল না। তো রাত্রিবেলা যখন তার ঘুম ভাঙে 5টার দিকে, তখন সে বের হয়ে দেখে, মানে পাশে দেখে তার স্ত্রী নেই। সো খুঁজতে খুঁজতে চলে যাইতে থাকে।
সো খুঁজতে খুঁজতে যখন যাইতে থাকে দেখে তার স্ত্রী কালী মন্দিরের মধ্যে পড়ে আছে রাসেল ভাই। তো যখন কালী মন্দিরের মধ্যে পড়ে থাকে তার শরীরের পুরা রক্তটা শূন্য, মানে শরীরে কোনো রক্ত নাই এমন অবস্থা, আর কালো হয়ে গেছে পুরা শরীরটা। তো রাসেল ভাই তিনি হাতের হাত মানে হাসপাতালে নিয়ে স্থাপন করেন। তো তার পেটে তখন 9 মাসে একটা বাচ্চা ছিল। বাচ্চাটা কোনোভাবে বাঁচানো যায় বাচ্চাটা। তো পরে ঘটনাটা মানে জানার জন্য একজন কবিরাজকে ডাকা হয়। তো কবিরাজ এসে বলে যে আপনার মেয়ের 3টা ভুল ছিল, যে সে 1 নম্বর যে তার অনেক বড় বড় চুল, সে রাত্রে কালী মন্দিরে গেছিল এবং কালী মন্দিরের কালীর যে ছায়াটা ছিল তার সাথে মানে সামনে সে বসা পড়ছিল, যার ফলে কালী রাগান্বিত হয়ে তার মধ্যে ওঠা তার রক্ত চুষা নাই এবং তারে মাইরে ফেলে। এই জন্য রাসেল ভাই এটাই ছিল ঘটনা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে আরো অনেক ধন্যবাদ। আপনার ঘটনাটি প্লিজ একটু বলবেন, আপনার নামটা একটু প্লিজ বলবেন, কোথা থেকে এসেছেন, তারপরে ছোট করে আপনার ঘটনাটি শুনবো। আশা করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আসসালামু আলাইকুম লিসেনার্স। আমি আর নাম ওমর ফারুক, আমি বনানী 5 থেকে আসছি। জি, আজকে আমি যে ঘটনাটি শেয়ার করবো সেটা আমার এক বড় ভাইয়ের সাথে ঘটা। আমার বড় ভাই আর তার ওয়াইফের সাথে মূলত ঘটে যায়। আমার ঘটনাটি যেদিন ঘটে সেদিন আমার বড় ভাই, বাবু ভাই তার নাম, তো বাবু ভাই আর তার ওয়াইফ ওই দিন বাসায় একা ছিল। তো তারা রাত্রে শুয়া গল্প করতেছিল। তো তাদের কোনো মতে ঘুম আসতেছিল না। তো তারা ঘুম আসতেছিল না সেটা ভাইবা তারা বাসা থেকে বের হয়ে তাদের বাসার পিছনে একটা রাস্তা ছিল, সেই রাস্তায় হাঁটা চলা করতেছিল। তো তারা হাঁটতে হাঁটতে হঠাৎ ফিল করে যে তারা অনেকটা দূরে চলে গেছে, তো তাদের এখন বাসায় ব্যাক করা উচিত। তো তারা বাসায় ব্যাক করার জন্য পিছনে আসতে থাকে বাসার দিকে। তো আসার পথে রাস্তায় তাদের কিছু অসংখ্য কুকুর তাদের ঘেরাও করে এবং তাদেরকে গোলাকার বৃত্তাকারের মতো করে তাদের চারপাশে ঘুরতে থাকে। তো তারা কুকুরটি তাড়ানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু কুকুরটি যাইতেছিল না। তো লাস্ট পর্যায়ে বাবু ভাই কোনো উপায় না পেয়ে একটা ইটের চাক্কা নিয়ে কুকুরটির গায়ে ঢিল দেয়। তো কুকুরটি ঢিল দেওয়ার পরে কুকুরটি প্রায় 5-6 সেকেন্ড পর উধাও হয়ে যায়। তো তারা লাস্ট পর্যায়ে বাসার দিকে ব্যাক করতে থাকে। আসার পথে তার ওয়াইফ হঠাৎ দাঁড়ায়া কে বলে চিৎকার দিয়া সেন্সলেস হয়ে যায়। তো সেন্সলেস হয়ে যাওয়ার পরে বাবু ভাই আর তার একটা ফ্রেন্ড ছিল রাস্তায়, তো তাই ফ্রেন্ডকে ডেকে দুজনে খুব কষ্ট করে ধরে তার ওয়াইফকে ঘরে নিয়ে যায়। তো ঘরে নিয়ে যাওয়ার পরে তার ওয়াইফ জ্ঞান ফেরায়। ওয়াইফের জ্ঞান ফেরানোর পরে তার ওয়াইফকে দেখতে পায় তার ওয়াইফের চোখ দুটো খুব বড় বড় হয়ে গেছে এবং তার চোখ মুখ অনেক বড় বড় হয়ে গেছে। তার ওয়াইফ খুব সুন্দর ছিল, কিন্তু তখন তার ওয়াইফের পুরো শরীর লাল হয়ে গেছে। তো এটা দেখে বাবু ভাই আর তার বন্ধু খুব ভয় পায়। খুব ভয় পেয়ে কি করবে সে বুঝতে পারতেছিল না। তো হঠাৎ তখনই বাবু ভাইয়ের মা বাসায় আসতেছিল। তো বাসায় আসার পথে তার ওয়াইফ তার আম্মুকে দেখেই বলতেছে যে ওকে বাসায় ঢুকতে দিও না, ওকে বাসায় ঢুকতে দিলে অনেক ক্ষতি হবে, ওকে তাড়াই দাও, ওকে তাড়াই দাও, এসব বলতেছিল। তো তার বাবু ভাইয়ের আম্মু তখন কি করে, তার এক বান্ধবী ছিল, তো সে আবার প্যারানর্মাল বিষয়ে এক্সপার্ট ছিল। তো তিনি তার সেই বান্ধবীকে ফোন দেয় এবং বলে বাসায় প্রবলেম হইতেছে, তুমি একটু আসো। তো তার বান্ধবী প্রায় 20-25 মিনিটের ভিতরে আসে। এসে তার বান্ধবীর বাবু ভাইয়ের আম্মুকে বলতেছে তোদের বাসার আশেপাশে একটা প্রবলেম আছে, তো তোর ওয়াইফের সাথেও কোনো একটা কিছু হইতেছে। তো তিনি ঘরে যায়। ঘরে গিয়ে বাবু ভাইয়ের ওয়াইফকে দেখে তার ওয়াইফের কায়াঙ্গুলে কিছু সরিষা লাগায় এন্ড তার ওয়াইফকে কয়েকজন মহিলা ধরে রাখে। তো তার ওয়াইফকে সেই মহিলা জিজ্ঞেস করে যে তুমি ওকে ধরছো কেন? তো বাবু ভাইয়ের ওয়াইফের মুখ থেকে আসে যে ও খুব সুন্দর, ওকে আমার খুব ভালো লাগছে, তাই আমি ওর উপর আচর করছি। তো এটার সমাধান কি, তুমি কিভাবে যাবা? তো বাবু ভাইয়ের ওয়াইফের মুখ থেকে কথা আসতেছে যে হ্যাঁ আমি যাব, কিন্তু কয়েকটা শর্ত দিয়ে যাব। তো ওই আন্টি বলে কি শর্ত বলো? পরে বাবু ভাইয়ের ওয়াইফ বলতেছে যে আমি শর্তগুলো দিয়ে যাব। শর্তগুলো হলো ওকে কখনো চুল ছাড়া অবস্থায় বাইরে বের হতে দেওয়া যাবে না, ওকে সবসময় বাড়ির ভিতরে থাকতে হবে, নামাজ কালাম পড়তে হবে এবং ভালোভাবে চলাফেরা করতে হবে, কারণ ও খুব সুন্দর, ওর উপরে আরো অনেকেরই নজর লাগতে পারে। তো এটা বলে সেই জিনটা চলে যায়। আন্টিও তারপর সবাইকে বলে এখন তোমরা সবাই ভিতরে আসতে পারো।
বিপদ অলরেডি কেটে গেছে। তো বাবু ভাই তার ওয়াইফের কাছে যায়, ওয়াইফের কাছে গিয়ে জিজ্ঞাসা যে তোমার কি হয়েছিল, তুমি কেন চেঞ্জলেস হয়ে গেছিলা। তো বাবু ভাইয়ের ওয়াইফ বলে যে ওই দিন আসার সময় রাস্তায় আমার সামনে কে জানি হঠাৎ দাঁড়ায় একটা ছায়ার মতো, তো দাঁড়ায় আমার উপরে ভর করে এবং আমাকে ঠেলা দেয়, এরকম আমি ফিল করি যে আমাকে ঠেলা দিয়ে আমার গায়ের ভিতরে ঢুকে যায়। তো পরে আমি সেন্সলেস হয়ে যাই, আমার আর কিছু মনে থাকে না। তো এই ছিল ঘটনা। বা থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ, এবং আশা করছি যে আপনাদেরও ঘটনা ভালো লেগেছে। আমি একটা ইমেইল দিয়ে আজকে ভূত এফএম শেষ করতে চাই। আজকে আর কোনো ব্রেক নাই, এবং এই পুরো সময়টা একটা জাস্ট ইমেল, সেই ইমেলটাই আপনাদেরকে আমি শোনাবো। তো যেভাবে যিনি লিখেছেন আমি ঠিক সেইভাবেই ইমেলটা পড়ছি, এবং আশা করছি যে ইমেলটি আপনাদের ভালো লাগবে। হ্যালো রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন, কারণ আমি জানি আপনি ভালোর দলে। আমার নাম গোলাম দস্তগীর নাহিদ। আমি দিনাজপুরের নবাবগঞ্জের ভাদুরিয়ার বাজিবপুর গ্রাম থেকে বলছি। আপনার হয়তো মনে আছে যে এর আগে আমি একটা ঘটনা ভূত এফএমে শেয়ার করেছিলাম, যেটা 16/6/2017 তারিখে পড়া হয়েছিল। কিন্তু আজ আমি আপনার সাথে 16 তারিখে ইমেলটি ছিল, ওকে, কিন্তু আজ আমি আপনার সাথে আরো একটি বাস্তব ঘটনা শেয়ার করব। ঘটনাটি আমি ও আমার 3 বন্ধুর সাথে ঘটে যাওয়া। মূল ঘটনা একটি পুরনো কবরস্থানকে নিয়ে। প্রথমেই আমি আমার 3 বন্ধুর নাম উল্লেখ করতে চাই যাদের সাথে এই ঘটনা ঘটে। তাদের নাম হচ্ছে এক্লাস, সজীব এবং হাবিব। আর সেই জায়গাটির বর্ণনা দিয়ে নিই যেখানে আমাদের সাথে ঘটনাটি ঘটে। জায়গাটি এমন যে আমাদের গ্রাম থেকে 1 কিলোমিটার দূরে ধানের মাঠের ঠিক মাঝখানে 100 বছরের একটি পুরনো কবরস্থান আছে। ওই কবরস্থানের মধ্যে দুটি বিশাল বট গাছ আছে। এখনো সেই বট গাছ ঠিক একই মতো আছে। আর একটা বট গাছ লাগিয়েছে গ্রামের মানুষ। মোট 3টি বট গাছ আছে, তার মধ্যে বড় গাছ দুটি কবরস্থানের ঠিক একই রকম বয়সের আর বাকি একটা ছোট। গ্রাম থেকে কবরস্থানে যাবার জন্য তেমন ভালো কোনো রাস্তাঘাটের ব্যবস্থা ছিল না। গ্রামে বিদ্যুৎ ছিল না। একদম অজপাড়াগা একটা গ্রাম। ধানের ক্ষেতের চওড়া আল দিয়ে যেতে হতো ওই কবরস্থানে। পথটা গ্রামের শেষ থেকে শুরু হয়ে সোজা পুরনো কবরস্থানে গিয়ে শেষ হয়েছে। ওই পুরনো কবরস্থানের পাশে একটা পুকুর ছিল। লোকমুখে শোনা যায় ওই কবরস্থান ও পুকুর নিয়ে অনেক ভয়াবহ ঘটনা। পুরনো কবরস্থানের পাশে ওই পুকুরে নাকি জিন বাস করত, গরিব মানুষকে সাহায্য করত। যেমন কোনো গরিব লোকের বিয়ে বা ছেলের বিয়ে হলে ওই পুকুরে গিয়ে তারা বলতো, এবং বিয়ের সম্পূর্ণ করার জন্য সকল আসবাবপত্র, যেমন বাসনপত্র, আর কি আসবাবপত্র হবে না, বাসনপত্র, প্লেট, থালা বাসন, হাঁড়ি পাতিল ইত্যাদি পুকুরের মধ্য থেকে ভেসে উঠে পুকুরের পাড়ে আসতো, এবং মানুষ পুকুর পাড় থেকে সব নিজেদের প্রয়োজনীয় কাজ সম্পূর্ণ করত। কাজ শেষে সকল জিনিসপত্র ভালোভাবে পরিষ্কার করে আবার সেখানে ফেরত দিতে হতো। একদিন কোনো এক ব্যক্তি জিনিসপত্র ফেরত দেওয়ার সময় তাতে মাংসের চর্বি লেগে থাকায় জিনগুলো আর কোনোদিন কাউকে সাহায্য করার কথা শোনা যায়নি। জিনগুলো নাকি সারা জীবনের জন্য ওই পুকুর থেকে চলে যায়। আবার ওই পুকুরের পাশে কবরস্থান নিয়ে লোকমুখে এখনো শোনা যায় অনেক ভয়ানক ঘটনা। যেমন ওই কবরস্থানে কোনো এক গ্রামের সকল মৃত মানুষের লাশ কবর দেয়া হতো, এবং কিছু লোক নাকি রাতের অন্ধকারে মৃত ব্যক্তির মাথা কেটে নিয়ে যেত। পরদিন সকালে মাথা কাটা ব্যক্তির লাশ কবরের ওপর পাওয়া যেত। এই ঘটনা বেশ কিছুদিন ধরে চলতে থাকে। এই ঘটনার সূত্রপাত হয় অচেনা এক ব্যক্তির লাশ পুরনো কবরস্থানে দাফন করার পর থেকে। কোনো এক অশুভ রাতে গ্রামের বাইরে পুরনো কবরস্থানের সব থেকে বড় বট গাছে অচেনা এক ব্যক্তির লাশ 2টি হাতের আঙুল কাটা অবস্থায় লতার সঙ্গে ঝুলতে দেখা যায়। হঠাৎ এক অচেনা ব্যক্তির লাশ দেখে গ্রামের মানুষ অনেক ভয় পেয়ে যায়। গ্রামের সকলে লাশটিকে চিনতে না পারায় সকল গ্রামে ঢেরা পিটিয়ে খবর দেয়া হয়। বিভিন্ন গ্রাম থেকে শত শত মানুষ লাশটিকে দেখতে আসেন, কিন্তু কোনো গ্রামের মানুষ লাশটিকে চিনতে পারে না। অবশেষে গ্রামের মানুষ লাশটিকে রাতারাতি পুরনো কবরস্থানে দাফনের ব্যবস্থা করে, এবং দাফন কাজ শেষ করে গ্রামের মানুষ চলে আসে। পরদিন সকালে সেই মৃতদেহ সহ আরো 2জন অচেনা ব্যক্তির মৃতদেহ ওই কবরের ওপর মাথা কাটা অবস্থায় পাওয়া যায়। কিন্তু
অবাকের বিষয়, গত রাতের লতায় ঝুলে থাকা লাশটির মাথা অক্ষত ছিল। বাকি দুজন লোকের মাথা শরীর থেকে সম্পূর্ণ আলাদা এবং নিখোঁজ ছিল। এই দেখে গ্রামের মানুষ আতঙ্কে পড়ে যায়। তারা মনে করে কে বা কারা এসে রাতে অন্ধকারে লাশের মাথা কেটে নিয়ে যায়। তাই গ্রামের মানুষ কবরস্থান পাহারা দেওয়ার ব্যবস্থা করে। কবর পাহারা দেওয়ার জন্য দুজন জওয়ানকে রাখা হয় এবং তারা হাতে টর্চ ও লাঠি নিয়ে রাত 10টা থেকে ভোর 4টা পর্যন্ত কবর পাহারা দিতে শুরু করে। 3 দিন পর্যন্ত তারা খুব ভালোভাবে কবরস্থান পাহারা দেয়। চতুর্থ দিনে তারা কবরস্থানে কান্নার শব্দ শুনতে পায় এবং তারা টর্চ দিয়ে পুরো কবরস্থান খুঁজতে থাকে, কিন্তু কোথাও কাউকে পায় না। কিন্তু এক সময় পুরো কবরস্থান খোঁজা শেষে সেই পুকুর পাড়ে টর্চ দিয়ে দেখে অনেকগুলো শেয়াল একসাথে একটি লাশকে ছিঁড়ে খাচ্ছে। শেয়ালগুলো স্বাভাবিকের থেকে অনেক বড় ছিল এবং তাদের চোখগুলো জ্বলজ্বল করছিল। এই দেখে তারা প্রাণপণে নিজের গ্রামের দিকে ছুটতে থাকে এবং গ্রামের সকল মানুষকে ঘটনা খুলে বলে। সঙ্গে সঙ্গে গ্রামের মানুষ তার আগুনের মশাল নিয়ে সেই পুরনো কবরস্থানের দিকে এগোতে থাকে এবং তারা পুরনো কবরস্থানে পৌঁছানোর পর সকালে সকলে মিলে নিজ চোখে সেই একই জিনিস দেখতে পায়। একটি লাশকে কিছু শেয়াল মিলে ছিঁড়ে খাচ্ছে। গ্রামের সকল মানুষ যখন শেয়ালগুলোর উপর আক্রমণ করে তৎক্ষণাৎ শেয়ালগুলো সেখান থেকে পালিয়ে যায়। পরে তারা লাশটি পেলেও লাশের মাথা নিখোঁজ ছিল এবং অনেক খোঁজার পরও লাশটির মাথা খুঁজে পাওয়া যায় না। লাশের হাত দুটি দেখে গ্রামের মানুষ বুঝতে পারে এইটা সেই বটগাছের লতায় ঝুলতে থাকা লাশটি। তখন গ্রামের মানুষ ধরেই নেয় যে লাশটি তাদের ও তাদের কবরস্থানের জন্য শুভ নয়, কারণ ওই লাশটি কবর দেওয়ার পর থেকে সকল লাশের মাথা চুরি হচ্ছে। তাই সকলে মিলে লাশটি গ্রামের সীমানার বাইরে মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করে। পরের দিন অনেক দিন ধরে আর কান্নার শব্দ ও মাথা কাটার কোনো ঘটনা শোনা যায় না। একদিন হঠাৎ কবরস্থানে পাহারা দেওয়া 2 ব্যক্তির মধ্যে এক যুবক ব্যক্তির মৃত্যু হয় এবং সেই যুবক ব্যক্তির কবর ওই পুরনো কবরস্থানে দেয়া হয় এবং সেই রাত থেকে গ্রামে অনেক বিকট চিৎকার এবং কান্নার আওয়াজ পাওয়া যেত। আর অবাক করা বিষয় হচ্ছে এই কান্নার আওয়াজ শুধুমাত্র রাত 1টা থেকে 2টা পর্যন্ত শোনা যেত। এই কান্নার আওয়াজ 7 দিন পর্যন্ত চলতে থাকে। এই ঘটনা নিয়ে গ্রামের মানুষ অনেক ভয়ে ছিল। গ্রামের সকলে সিদ্ধান্ত নিল যে শুক্রবারের দিন মসজিদের ইমামকে নিয়ে ওই কবরস্থান পাহারা দেয়া যুবকের লাশ কবর থেকে তুলে বাইরে পুঁতে রাখবে। তখন তারা শুক্রবারে জুম্মার নামাজ আদায় করে পুরনো কবরস্থানে যাত্রা শুরু করে লাশটি তুলে অন্য স্থানে দাফন করার জন্য। কিন্তু তারা পুরনো কবরস্থানে গিয়ে যা দেখে গ্রামের মানুষ আরো বেশি আতঙ্কে পড়ে যায়। তারা দেখে ওই কবর পাহারা দেয়া যুবক ব্যক্তির লাশ ঠিক একইভাবে মাথা কাটা অবস্থায় কবরের ওপর পড়ে আছে। পুরো শরীর পচে গেছে। গ্রামের মানুষ পচা লাশটি বস্তার মধ্যে ভরে গ্রামের বাইরে নিয়ে রেখে আসে। তারপর অনেকদিন যাবৎ কবরস্থানে আর কোনো লাশ কবর দেয়া হয় না। গ্রামের মানুষ ওই কবরস্থানে লাশ দাফন করা একেবারে নিষিদ্ধ করে দেয়। তারপর আমাদের সময় অর্থাৎ 2008 সালে অনেক বছর পর কবরস্থানটিতে আবার নতুন করে মানুষ কবর দেওয়া শুরু করার সিদ্ধান্ত নেয় মসজিদ কমিটি। তারপর পুরনো কবরস্থানটি আবার নতুন করে চালু করার জন্য কাজ শুরু হয়। অনেক লোক লাগিয়ে কবরস্থান পরিষ্কার করা হয়, সকল ঝোপঝাড় কেটে সাফ করা হয়। একটানা 9 বছর কবরস্থানটি ভালোই চলছিল, কিন্তু আমরা স্বপ্নেও ভাবিনি আমাদের সঙ্গে আবার সেই পুরনো ঘটনা ঘটতে চলেছে। সেদিন সকাল থেকেই আমাদের 3 বন্ধু, দিনটা অন্য দিনের মতো খুব একটা ভালো যাচ্ছিল না। শুধু মনে হচ্ছিল আজ কি যেন একটা হবে। যেমন কথা তেমন কাজ। ওই দিন বিকেল 5টার সময় আমাদের গ্রামের দুঃসম্পর্কের এক আঙ্কেল মারা যায়। সকলে অবাক, অল্প বয়সে মৃত্যু, তাও আবার সুস্থ মানুষ ভাবে হয়তো হার্ট অ্যাটাক এর কারণে মৃত্যু হয়েছে। যাই হোক, সকলে দ্রুত সম্ভব দাফনের কাজ তাড়াতাড়ি শেষ করে কাজ করতে থাকে এবং কিন্তু সকল কাজ সম্পূর্ণ করতে করতে আত্মীয় স্বজন আস্তে আস্তে রাত 8টা বেজে যায়। তখন গ্রামের মানুষ লাশটি নিয়ে পুরনো কবরস্থানের দিকে যাত্রা শুরু করে। আমরা 3 বন্ধু ওই লাশের পেছনে ছিলাম এবং সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে লাশের পেছনে যত মানুষ হবার কথা তার অর্ধেক মানুষও ছিল না। আমরা ভাবলাম রাত হয়ে গেছে বলে হয়তো মানুষ কম। এই কথা ভেবে আমরা কিছুক্ষণ হাঁটার পর লাশটি কবরস্থানে নিয়ে পৌঁছালাম। এমনিতেই অন্ধকার, কবরস্থানটার ওপর আবার এই কবরস্থান নিয়ে মানুষের মুখে অনেক কথাও প্রচলিত আছে। সকলে চিন্তা ভাবনা করে তাড়াতাড়ি লাশ দাফন করে বাসায় চলে আসি। যাই হোক, লাশ রেখে টর্চের আলোতে জানাজা ভালোভাবে শেষ করা হলো। এবার লাশ কবরে নামানোর জন্য সবার অনুমতি নিয়ে লাশ
কবরে নামার কাজও ভালোভাবে শেষ করা হয়। আমরা 4 বন্ধু সবার শেষে কবরে মাটি দিই, কারণ আমার বাড়ি থেকে প্ল্যান করে আমরা এসেছিলাম যে আমরা শেষে কবরস্থানে যাব। সবার শেষে কবরস্থান থেকে বের হব। সবার মনেই ভয় কাজ করছিল, তবুও আমরা টর্চ নিয়ে রেডি। আজ যা হবার হবে। লোকমুখে এত ঘটনা শুনি এই কবরস্থান নিয়ে, আজ নিজেই দেখবো কি আছে এখানে। তো যেমন কথা তেমন কাজ। আমরা সবার শেষে কবরে মাটি দিলাম এবং কবরস্থানের পাশে পুকুর পাড়ে বসে গল্প করতে লাগলাম। 20 থেকে 25 মিনিট পর হালকা আওয়াজ শুনতে পাই, কিছুটা জল ডাং ভাঙার আওয়াজের মতো। তখন আমরা ভাবি কেউ আসলো মনে হয় কবরে মাটি দেওয়ার জন্য। বকা খাওয়ার ভয়ে 4 বন্ধু চুপটি মেরেছিলাম গাছের আলোয় লুকিয়ে পড়ে, যাতে আমাদের দেখা না যায়। প্রায় 15-20 মিনিট অপেক্ষা করি। সেই দিন ছিল চাঁদনি রাত, চারিদিক মোটামুটি ভালোই ছিল। গাছের আড়ালে ভালোই আলো ছিল এবং দেখা যাচ্ছিল সবকিছু। গাছের আড়ালে আমরা ভাবি একটি মানুষকে মাটি দিতে 3 মুঠো মাটি লাগে, এতক্ষণ সময় লাগার কথা না। তখন আমরা সাহস করে গাছের আড়াল থেকে কবরের দিকে তাকিয়ে যা দেখি, তা দেখার জন্য আমরা কখনোই প্রস্তুত ছিলাম না। আমরা দেখি একটু আগেই যাকে কবর দিলাম সেই ব্যক্তি কবরে। 3 জন সাদা আলখেল্লা পরা মানুষ খুব দ্রুত ওই কবরের ওপরে মাটিগুলো সরাচ্ছে। তাদের মুখগুলো দেখা যাচ্ছিল না, কিন্তু অনেক লম্বা ছিল। আমরা ভয়ে ভয়ে আবছা আলোতে দেখি সেই ঘটনাটা দেখতে থাকি। একসময় মাটি সরানো শেষে কবরে হাজলাটি তুলে কবরের ভেতরে লাশটি বের করে কবরের পাশে রেখে তারা লাশটির মাথা দেহ থেকে আলাদা করে 3 জন একই সঙ্গে মাথাটি খাওয়া শুরু করলো। এই দৃশ্য দেখার পর আমরা এক মুহূর্ত সেখানে থাকতে পারিনি। শরীরের সম্পূর্ণ শক্তি দিয়ে এক দৌড়ে গ্রামে চলে আসি এবং মসজিদের ইমামকে রাতারাতি পুরো ঘটনা খুলে বলি। ইমাম রাতে আমাদের ঘটনাটি গোপন রাখার জন্য বলেন। পরের দিন সকালে এই বিষয় পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। সেই দিন থেকে মসজিদ কমিটি ওই কবরস্থান সারা জীবনের জন্য পরিত্যক্ত ঘোষণা করেন আর বলেন এই পুরনো কবরস্থানে আর কোনো দিন কোনো লাশ কবর দেয়া হবে না এবং ওই কবরস্থান পুরো এখনো একই মতো আছে সবকিছু। শুধু যাবার পথে রাস্তাঘাট সব আগের মতোই আছে, একটু উন্নতি হয়েছে যদিও। তো এই ছিল 4 বন্ধুর জীবনে ঘটে যাওয়া বিশাল অভিজ্ঞতা, যা আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে শেয়ার করবেন। স্টুডিওতে এসে আমার পক্ষে ঘটনা বলা সম্ভব নয়, তাই লিখে পাঠালাম। তো যাই হোক, এই ছিল ঘটনা এবং এই তিনি চেয়েছিলেন যে তাকে আমরা ফোন কল করি, যেটা সময় আজকে আর নেই। আজকে অলরেডি আমাদের টাইম শেষ হয়ে গেছে। থ্যাংক ইউ যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন এবং আমাদেরকে অনুপ্রেরণা দিলেন। আপনাদের সাথে থাকা মানেই আমাদের বিরাট অনুপ্রেরণা এবং আপনাদের প্রত্যেকের সাথে ইনশাআল্লাহ আবারও কথা হবে আগামী শুক্রবার। ভূত এফএম নিয়ে নতুন অতিথি নিয়ে আসবো ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই শেষ করছি। কথা হবে আবারও আগামী শুক্রবার। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকুন।